ঠিক আছে, আমরা এখন আমাদের ক্লাস শুরু করছি। আচ্ছা, আমরা গতদিন পড়েছিলাম আমাদের এলিজাবেথান পিরিয়ডের একদম শেক্সপিয়ার অবধি পড়েছি, আমরা এটা শেষ করেছি। এখন আজকে আমরা পড়বো আমাদের সেকেন্ড পিরিয়ড, যেটা ছিল কি নাম কি ছিল এলিজাবেথান পিরিয়ডের। রেনেসা পিরিয়ডে যে আমরা চার ধাপ, চারটা সাব গ্রুপের মধ্যে এলিজাবেথান পিরিয়ডের পর কোনটা ছিল? এলিজাবেথের কাকু। তাহলে এটা ছিল জ্যাকোভিয়ান পিরিয়ড। ভেরি গুড। তাহলে এই কিং জেমস ওয়ান ওনার নাম থেকে আসছে জ্যাকোভিয়ান পিরিয়ড। তাহলে ওনার টাইম লাইনটা কি আমার 1603 থেকে 1625 অব্দি। 1603 থেকে 1625 এটা ছিল টাইম লাইন জ্যাকোবিয়ান পিরিয়ডের। এটা গিয়ে জেমস ওয়ানের নাম অনুযায়ী এটা হয়েছে ল্যাটিন জ্যাকোবাস থেকে জ্যাকোবিয়ান এটা আসছে। তাহলে এই যুগের মধ্যে যেটা হয়েছিল যে আমরা যে মেটাফিজিক্যাল পয়েন্টদের নাম পড়ছিলাম, এই যুগে মেটাফিজিক্যাল পয়েন্ট এবং ক্যাভেলিয়ার পয়েন্ট দ্বারা বিভাগ ঘটে। ক্যাভেলিয়ার পয়েন্ট গিয়ে যেসব কবি সাহিত্যিকরা রাজার পক্ষে লিখত, তাদেরকে বলা ক্যাভেলিয়ার পয়েন্ট। যাদের সাউন্ডের প্রবলেম, আমি আরেকবার বলে দিচ্ছি ক্লিয়ার করে, আমার এন্ড থেকে কোনো প্রবলেম নাই, আপনারা লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে? তাহলে এটা গিয়ে জাস্ট আমরা এটাই মনে রাখবো যে এই যুগে মেটাফিজিক্যাল পয়েন্ট এবং ক্যাভেলিয়ার পয়েন্টদের এখানে আবির্ভাব ঘটে। তো এটা কিছু ফেমাস মেটাফিজিক্যাল পয়েন্ট আমরা গতকাল যেটা দেখেছিলাম যে এইচডি মুভি নামে, যে আমার জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল এবং হেনরি ভন। তাহলে প্রথমে আমাদের মেটাফিজিক্যাল পয়েন্টদের যাকে ফাদার বলা হয়, মানে গুরু মেটাফিজিক্যাল পয়েন্টের, এটা ফাদার অফ দ্য মেটাফিজিক্যাল পয়েন্ট, উনি জন ডান। হ্যাঁ, এবং ওনার লেখার মধ্যে আমরা দেখবো যে পয়েন্ট অফ লাভ ওনাকে বলা হয়তো, প্রেমের কথা এখানে প্রচুর আসছে। এবং শেষ বয়সে গিয়ে তার রিলিজিয়ানের কথাবার্তা অনেকগুলো আসছে। হ্যাঁ, পয়েন্ট অফ লাভ, পয়েন্ট অফ রিলিজিয়ানও তাকে বলা হয়তো। মানে প্রথম দিকে ভালোবাসার কথা বলছে, পরবর্তীতে উনি আবার ধার্মিক হয়েছে শেষ বয়সে, যে আজীবন্ত প্রেমের কথা বললাম, এখন কিছু ধর্মের কথাও বলি। তাহলে আমরা কবিতার মধ্যে আমরা এই জিনিসটা আমরা দেখতে পাবো। জন ডানের আমরা যদি কিছু ফেমাস পয়েমের কথা বলি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা দা ক্যানোনাইজেশন, দা সান রাইজিং, এ ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং, আর দ্য টুইকনাম গার্ডেন। দ্য ক্যানোনাইজেশন, সান রাইজিং, এ ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং, আর দ্য টুইকনাম গার্ডেন। পোয়েটদের মধ্যে মেটাফিজিক্যাল ক্যাভালিয়ার, মানে কবিরা তো এমন না যে আমার একটা এই যে তাদের লেখা শুরু করলো, অন্য এইজ এ আর লেখে নাই। আমরা অনেক এইজ জুড়ে কন্টিনিউশন দেখতে পাই। হ্যাঁ, সো এই কারণে বিভিন্ন এইজের মধ্যে বিভিন্ন পিরিয়ডের মধ্যে ওভারল্যাপ করছে, ঠিক আছে? সো এটা নিয়ে ওরিড হওয়ার দরকার নাই, আমি এখানে যেটা পড়াচ্ছি এটা মাথায় রাখেন। তাহলে জন ডানের ফেমাস পোয়েম কি কি? দ্য ক্যানোনাইজেশন, দ্য সান রাইজিং, এ ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং, আর টুইকনাম গার্ডেন। তাহলে শুরুতে দ্য সান রাইজিং। তাহলে এই দা সান রাইজিং কবিতার মধ্যে কবি মানে প্রেমিক পুরুষ হিসেবে নিজেকে কল্পনা করছে, এবং সে মানে এই যে প্রেমে সূর্য বাধা দিচ্ছে, এটাতে সে সূর্যের প্রতি অভিযোগ করছে। সে বলছে কি যে বিজি ওল্ড ফুল আনরুলি সুন সান, হোয়াই ডোস দো দাস, থ্রো উইন্ডোজ এন্ড থ্রো কার্টেন্স কলোনাস। মানে আমরা রুমের ভিতর বসে প্রেম করতে চাচ্ছি, আমরা ছাতা ধরে মাঠের মধ্যে প্রেম করতে যাচ্ছি, তুমি রুমের ফাঁক দিয়ে, তুমি পর্দার ফাঁক দিয়ে চলে আসতেছো, তুমি তুমি ছাতার ফাঁক দিয়ে দেখা দিচ্ছ। হ্যাঁ, তাহলে এগুলো কি আমার সানরাইজিং কবিতার, এগুলো সারমর্ম। এখানে কবি বকাঝকা করছে। কবি কি বলছে যে তুমি গোপন গৃহ, আমি ঘরে ঢুকলেও লাভ নাই, ঘরে ঢুকলেও তুমি এখানে গিয়ে তুমি গ্যাঞ্জাম করতেছো আমার সামনে। যেসব হতভাগার দল অন্ধকারে নিমজ্জিত, যেসব বালকেরা তাদের সময়কে মূল্য দেয় না, যারা পরীক্ষা পেছনের খুশিতে যারা পড়াশোনা করে না, তাদেরকে বকা বকা দিতে বলছে। হ্যাঁ, কবি এই যে কি আমরা যারা পড়াশোনা করতেছি না, যাদের হাতে এখন সময় কম, যারা বলতেছে যে স্যার পরীক্ষা পিছাবে কেন, নাকি ফার্স্ট উইকে হবে, তাদেরকে বকা দিতে বলছে কবি। তাহলে এখানে কবি কি বলছে সানরাইজিং এর মধ্যে? লাভ অল অ্যালাইক, নো সিজন নোস নর ক্লাইম নর আওয়ার্স, ডেইজ মান্থস হুইচ আর দ্য র্যাগস অফ টাইম। বলছে কি যে মানে সময়ের কোনো এখানে কোনো ব্যাপার না, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, এটা দিন হোক, ঘন্টা হোক, মাস হোক, সময়ের যত ফ্র্যাকশনই হোক, আমি তোমাকে সবসময় ভালোবেসে যাব। আচ্ছা, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আরেকটা সতর্কবার্তা, এটা কানে হেডফোন দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? তাহলে আরেক উনি কি বলছে, উনি কবি তার এবং তার প্রেয়সীর শয়নকক্ষে অভিহিত করছে পৃথিবীর কেন্দ্র হিসেবে। উনি সূর্যকে বলছে যে তোমার কাজ ভাই পৃথিবীকে উষ্ণতা দেওয়া, তুমি আমাদের উষ্ণতা দিছো অলরেডি, তোমার কাজ শেষ। এখন পুরো পৃথিবীটাই আমাদের মাঝে সংকুচিত হয়ে আছে, আমাদের আলো দিলেই তোমার সর্বত্র আলো দেয়া হবে। আমাদের বিছানা
তোমার কেন্দ্র, আর ঘরের দেয়ালগুলো হচ্ছে তোমার অক্ষরেখা। মানে কি লেভেলের রোমান্টিসিজম এখানে ইয়ে করছে, যে দিস বেডস তাই সেন্টার ইজ, দিস ওয়ালস তাই স্পেয়ার। হ্যাঁ, যে মানে পুরো রুমটাকে পৃথিবীর মধ্যে হচ্ছে মোটামুটি সে নিয়ে আসছে। হ্যাঁ, আবার সে প্রেমিকাকে একটু পাম দেওয়ার জন্য কি বলতেছে যে শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ। হ্যাঁ, যে তুমি আমার সব, আমি তো তোমার কিছু নই। হ্যাঁ, যে তুমি আমার স্টেট, তুমি আমার প্রিন্সেস, আমি তো বিন্দু, আমি শুধু তোমায় ঘিরে। হ্যাঁ, এটা হচ্ছে দ্য সানরাইজিং এর আরেকটা লাইন। তাহলে হচ্ছে কঠিন ভাবে কিন্তু এখানে কবি তার প্রেমের কথা বিভিন্ন সময় বর্ণনা করছেন। এরপর উনি হচ্ছে তার ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং, এইটাতে কি বলছে? এইটাতে কবি তার স্ত্রীকে উদ্দেশ্য করে এই কবিতা লিখছে। হ্যাঁ, এই কবিতায় কবি তার স্ত্রী অ্যানিমোরকে উদ্দেশ্য করে রচনা করছে। পরিবারে হালকা ছেকা দিছে এটা। আমার হচ্ছে আবার রাশ্মিকা খুব ফেভারিট, এই কারণে রাশ্মিকা উৎসর্গ করছে আর কি। হ্যাঁ, গুরুজনরা না আসলে হয়। তাহলে ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং এর মধ্যে কবি বলছে হচ্ছে তার স্ত্রী অ্যানিমোরকে উদ্দেশ্য করে এটা লিখছে। এখন সে হচ্ছে গিয়ে কয়েক সপ্তাহের জন্য বেড়াতে গেছে। বেড়াতে যাওয়ার পর হচ্ছে গিয়ে এখন তার ওয়াইফ তো তার বিয়োগ ব্যথায় অসুস্থ হয়ে গেছে, যে তোমাকে আমি কঠিন ভাবে মিস করতেছি। তখন কবিতার হচ্ছে ওয়াইফকে বলতেছে যে আহা তুমি এটাকে শোকাবহ কেন তুমি ভাবতেছো, আমি তো দূরে সরে যায় নাই, আমাদের প্রেম তো খুবই খাঁটি। মানে আমাদের মধ্যে সাময়িক দূরত্ব হইতে পারে, কিন্তু হচ্ছে আমার মনের ভেতরে যে ইমোশন, এটা তো হচ্ছে গিয়ে আমার কোন রূপে হচ্ছে এটা ঘাটতি হবে না আমার ইমোশনের মধ্যে। দুজনের হৃদয় আমাদের এক, সে কারণে দুজনের ভালোবাসায় কোনো ধরনের ফাটল ধরবে না। এবং উনি কি বলছে দেখেন কঠিন ভাবে, উনি বলছে যে ইফ দে বে টু, দে আর টু সো অ্যাজ স্টিম টুইন কম্পাস আর টু, তাই সোল দ্য ফিক্স ফুট মেক্স নো শো টু মুভ বাট ডাথ ইফ দ্য আদার ডু। যে আমার যদি তারা দুই হয়, মানে এটা কম্পাসের মতো, একজন নড়লে আরেকজন নড়বে। হ্যাঁ, কম্পাসের মতো, যে তুমি যদি কম্পাসের একটা কাটা হও, আমি আরেকটা কাটা, তুমি নড়লে আমি মুভ করব, তুমি মুভ করলে আমি মুভ করব, মানে কঠিন লেভেলের। হ্যাঁ, যে আমাদের স্টিফ টুইন কম্পাসের মতো তুলনা করছে। তাহলে ধরেন পরীক্ষার মধ্যে যদি আসে যে এই লাইনটা ইফ দে বি টু দে আর টু সো এস স্টিফ টুইন কম্পাসেস আর টু, তাহলে মনে রাখবে যে আচ্ছা আমাদের কম্পাসের সঙ্গে তুলনা করছে আমাদের তো জন ডান, কঠিন লেভেলের প্রেমিক পুরুষ। হ্যাঁ, উনি কোন কবিতায় বলছে? উনি হচ্ছে ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং এ বলছে। এরপর উনি হচ্ছে গিয়ে উনি কি বলছে যে আরেকটা কবিতার মধ্যে, এটা হচ্ছে টুইকনাম ফরবিড, টুইকনাম গার্ডেনের মধ্যে। হ্যাঁ, এখন আমাদের কি হয় জীবনে হচ্ছে প্রেম আসে, মানুষ প্রেম করে, আবার হালকা করে ছ্যাঁকা খেয়ে যায়। তাহলে এই টুইকনাম গার্ডেনের মধ্যে কবি হচ্ছে হালকা ছ্যাঁকা খেয়ে গেছে। সে ছ্যাঁকা খেয়ে বলতেছে যে শালার আমি ছ্যাঁকা খেয়ে আমি আসছি হচ্ছে গিয়ে বাগানে, আমার মন খারাপ, আমি বাগানে আসছি। এখন বাগানে উল্টা বসন্তকাল, চারপাশে হচ্ছে গিয়ে এত রঙিন রঙিন ফুল, এই ফুলগুলো দেখে হচ্ছে তার মনের মধ্যে আরো বেদনা জাগাচ্ছে। তার মনে পড়তেছে সে তো প্রেমিকাকে শাহবাগের মোড় থেকে ফুল কিনে মাথার মধ্যে কি ফুলের অ্যান্টেনা দিছিল। হ্যাঁ, তাকে হচ্ছে গোলাপ দিছে। সে বলছে ফুলগুলো আমার দিকে হচ্ছে তাকায় আছে। হ্যাঁ, যে আমার জন্য শীতকালই যেন বরঞ্চ ভালো, চারিদিকে হচ্ছে কোনো ফুল নাই, চারিদিকে বরফ সাদা, মানে নিজের মতো করে সে শান্তি খুঁজে পাইতো। তাহলে টুইংক্লাম গার্ডেনে সে হালকা করে ছ্যাঁকা খেয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে যখন মানুষজন ছ্যাঁকা খায়, তখন সে এবার কিসের কথা বলে? সে হচ্ছে একটু মানে আবার একটু মহিমান্বিত করতে চাই নিজের জীবনকে, এবং ছেঁকে যাওয়ার পর তার জীবনে নতুন হচ্ছে আবার রমণী আসছে। হ্যাঁ, রমণী আসছে হচ্ছে গিয়ে তাই, এটা তার ক্যানোনাইজেশন কবিতায় সে এটা তুলে ধরছে। ক্যানোনাইজেশন মানে এটা মনে হচ্ছে বুঝাইছে হচ্ছে উনি প্রেমকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মতো পবিত্র বলে উত্থাপন করছে এখানে। হ্যাঁ, উনি বলছে তাদের প্রেমকে ভবিষ্যতে ক্যানন বা পবিত্র গ্রন্থের মতো স্মরণ করা হবে, আমরা এখন যেরকম স্মরণ করতেছি। হ্যাঁ, পবিত্র গ্রন্থের মতো। কবি বলছে কি, কবি বলছে যে উনি ভালোবাসার তরে একটা নিরিবিলি ক্ষণ কামনা করছে, বলছে তোমরা আমার কেউ ডিস্টার্ব করিও না, তোমরা শাহবাগ অবরোধ করো, তোমরা যমুনা অবরোধ করো, তোমরা যা ইচ্ছা তা করো, মামলাবাজেরা মামলা করুক, সৈনিকেরা যুদ্ধ করুক, তাতে কবির কিছু যায় আসে না। তিনি নীরবে তার প্রেমিকাকে ভালোবেসে যাবেন। কবি বলেন তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমার কিছু যায় আসে না, আমি আর আমার প্রেমিকার অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা আমরা ভালোবেসেই যাব। যদি মরতে হয় একসাথেই মরবো, যদি বাঁচতে হয় একসাথেই মরবো। উনি কি করতে চাই? উনি কবি বলেছেন তাহলে যে অনন্ত প্রেম তুমি দাও আমাকে, আমি শুধু প্রেমই করতে চাই। হ্যাঁ, কবি ডান কি বলছে যে হায় আমার ভালোবাসা কার ক্ষতি করেছে, কোন সওদাগরের জাহাজ ডুবিয়েছে আমার দীর্ঘশ্বাস,
কে বলেছে যে আমার অশ্রু তার উঠান ডুবিয়ে দিয়েছে? হোয়াট মার্চেন্টস শিপস হ্যাভ মাই সাইজ ড্রোন, টু সেইজ মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড ইজ গ্রাউন্ড। ডান বলতেছে যে সবাই নিজের মতো কাজ করো আর আমাকে আমার মতো ভালোবাসতে দাও। হ্যাঁ, তুমি যা ইচ্ছে তা করো। ভালোবাসার চির আকৃতি তিনি নিজের মধ্যে প্রবল ভাবে কিন্তু উনি ধারণ করতেন। হ্যাঁ, এবং ওনার একটা বিখ্যাত লাইন, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, একটা খুবই বিখ্যাত তার একটা লাইন। তাহলে এটা কবি কোন কবিতায় বলছে? কবি বলছে দ্য ক্যানোনাইজেশন কবিতায়। দ্য ক্যানোনাইজেশনে কবি এ কথা বলছে। এবং এই লাইনটাকে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে খুব সুন্দর অনুবাদ করছে শেষের কবিতায়। গুড, রেখা অলরেডি বলছে। তাহলে দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বারে দে আমারে অবসর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতায় হচ্ছে এই লাইনটা, কারণ এই লাইনটা উনি আনছেন। তাহলে হচ্ছে আমরা প্রেমিক পুরুষকে আমরা মোটামুটি দেখলাম। আমরা এখন তো অ্যাটলিস্ট বুঝতে পারছি যে ওনাকে কেন পয়েট অফ লাভ বলা হইতো। হ্যাঁ, ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েটের বলা হয়তো। ওই যে আপনাদের গতকাল একটা ওনার উদাহরণ দিছিলাম না, যে দ্য ফ্লির মধ্যে উনি বলছিল যে আমার একটা পতঙ্গের মধ্যে প্রেমিক প্রেমিকার রক্ত মিশে যাচ্ছে, যেন কি মনে হচ্ছে এটা একটা মন্দিরের মতো পবিত্র। হ্যাঁ, তাহলে এখানে তার বিভিন্ন কোটেশন, লাভ অ্যালাইক, নো সিজন নোস নট ক্লেইমস, নো আওয়ার্স ডেইজ মান্থ, এটা হচ্ছে দ্য সান রাইজিং এ বলছে। শি ইজ অল এস্টেট অ্যান্ড আই প্রিন্স, নাথিং এলস, সানরাইজিং এ ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, এটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশনে। এবার হচ্ছে আমরা আরেকজনকে দেখতে পাই, তার বন্ধু মানুষ, সে হচ্ছে আমাদের এন্ড্রু মার্ভেল। উনি হচ্ছে অ্যানাদার মেটাফিজিক্যাল পয়েট। তার হচ্ছে গিয়ে, হ্যাঁ এগুলো কবিতার লাইন। তার ইম্পর্টেন্ট পয়েম হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস আর হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ। এই টু হিজ কয় মিস্ট্রেসের মধ্যে সে আবার অ্যান্ড্রু মার্ভেল হচ্ছে অন্যভাবে তার প্রিয়াকে সাথে সে ডিল করছে। সে প্রিয়াকে বলতেছে যে যে দেখো আমাদের হাতে খুব কম সময়। হ্যাঁ, যে যদি আমার যুগের পর যুগ আমার সাথে টাইম থাকতো, আমি যদি তোমাকে মহাপ্লাবনের 10 বছর আগে থেকে ভালোবাসা শুরু করতাম, তাহলে আমাদের হচ্ছে মিলনে যথেষ্ট সময় থাকতো। এখন লজ্জা পাবার টাইম না। হ্যাঁ, এখন লজ্জাশীলতাই তোমার কোনো কিছু নাই, কারণ আমার হাতে সময় কম। বাট অফ মাই ব্যাক আই অলওয়েজ হেয়ার টাইমস উইঞ্চ চ্যারিয়ট হারিং নেয়ার। হ্যাঁ, কবি কি বলছে যে এখন তো সময় ভালোবাসার, এটা লজ্জা পাওয়ার সময় না। কয় মানে কি? কয় মানে হচ্ছে লাজুক। হ্যাঁ, কবি বলেছেন যে সৌন্দর্য ক্ষণস্থায়ী, একদিন আমাদের কবরে যেতে হবে। হ্যাঁ, এখন তুমি হচ্ছে গিয়ে যখন কবরে চলে যাবে তখন তো প্রেমিকা রূপের চিত্র কবরে আর প্রবেশ করবে না, দেহ হয়ে যাবে ছাই ভস্ম, দেহকে আর আলিঙ্গন করা সম্ভব হবে না। এই কারণে কবি প্রিয়ার সাথে কিছু সময় খেলা করতে চান। কবি জানেন এই সময় তার স্থির থাকবে না, একদিন এই শরীর ছাই ভস্মে রূপ নেবে। হ্যাঁ, তাহলে এটা কোথায় বলছে? টু ইজ কয় মিস্ট্রেসে বলছে। দ্য ডেফিনেশন অফ লাভ, এইটা হচ্ছে কবির আরেক কবিতা। এবং এখানে আবার কবি একটু কি হয়েছে, কবি হচ্ছে এখানে আবার একটু সে চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, পুরো আজীবন তো প্রেমের কবিতা লিখছি, এখন আমি একটু একটু আধ্যাত্মিক পথে যাই। হ্যাঁ, এখন একটু ভালো মানুষ হয়ে যাই। এবং এখানের মধ্যে কবি বলছে কি যে হ্যাঁ, তোমরা তো খালি শারীরিক ভালোবাসার কথা বলো, এর আগে কিন্তু যে ঠিকই শারীরিক ভালোবাসার কথা বলে আসছে। এখন সে আবার বলতেছে না, ভালোবাসা তো হচ্ছে আধ্যাত্মিক, হ্যাঁ স্বর্গীয় বিষয়। এ ভালোবাসায় আছে অনন্ত চিরতৃষ্ণা আর হতাশার মিশ্রণ। কবি বলছে যে নিয়তি হচ্ছে এমন কঠিন নির্মম। হ্যাঁ, আমাদের দুজনকে দুমেরুতে হচ্ছে রেখেছে, দুজনকে কখনোই মিলতে দিচ্ছে না। কবি বলছে কি যে তিনি আর তার প্রেমিকা মিলতে পারবেন যদি পৃথিবীটা কখনো সমতল ক্ষেত্রে পরিণত হয়। বাঁকা রেখা তো যে কোনো স্থানে মিলতে পারে, কিন্তু কবি এবং তার প্রেমিকা দুজনে দুটি সরল রেখায় অবস্থান করছেন, এজন্য মিলতে পারছেন না। তাহলে কবি বক্ররেখা দ্বারা কবি তার শারীরিক প্রেমের কথা বলেছেন, আর সরল রেখা প্রতীকে তিনি বলেছেন আধ্যাত্মিক প্রেমের কথা। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমাদেরকে কাহিনীগুলো মুখস্থ করতে হবে? না, কাহিনী হচ্ছে মুখস্থ করতে হবে না, এটা জাস্ট যাতে আমরা বুঝি, কবিতাগুলো মনে থাকে কোথায় কি বলছেন লাইনগুলা, এই কারণে হচ্ছে গিয়ে বলা। যেমন এখান থেকে আসবে কি, অ্যান্ড্রু মার্ভেল থেকে দুইটা কবিতার নাম, টু ইজ কয় মিস্ট্রেস আর দ্য ডেফিনেশন অফ লাভ। আর কিছু ইম্পর্টেন্ট কোটেশন যেগুলো আমরা বলে দিচ্ছি এগুলা। হ্যাঁ, শান্তি পাবে না, শান্তি পাবে না। এরপর আমরা দেখি যে না আচ্ছা ঠিক আছে, এখন তো অনেক প্রেমের কথাবার্তা হয়েছে, এবার আমরা হচ্ছে গিয়ে একজন আহ কাকে নিয়ে আসি, ড্রামাটিস্টকে নিয়ে আসি। উনি হচ্ছে বেন জনসন। উনাকে বলা হতো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট। এর আগে তো আমরা গুরুত্বপূর্ণ ড্রামাটিস্ট দেখে আসছি আমাদের শেক্সপিয়ারকে, ফাব, উনি হচ্ছে গিয়ে ফাদার। এখন আমরা আসতে হচ্ছে বেন জনসনের কাছে।
বেন জনসন কি? বেন জনসন হচ্ছে, ওনাকে বলা হইতো ফাদার অফ দ্য ইংলিশ রিয়েলিস্টিক কমেডি। নাইমুল, কি বুঝতে পারছো না বলো? ওনাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি। হ্যাঁ, এবং কমেডি অফ হিউমার বলা হইতো। মানে আমরা হচ্ছে গিয়ে যে কমেডি গুলো আমাদের কাছে হচ্ছে ফাত্রা মনে হয় না, মনে হয় যে না আমি বাস্তবতার সঙ্গে রিলেট করতে পারছি, এই টাইপের কমেডি। এবং যে কমেডি হচ্ছে প্রচন্ড মজার খোরাক জোগাড় করতো, এই জিনিসটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে এটার ওনার ফাদার। তাহলে ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি আর কমেডি অফ দ্য হিউমার, এটা হচ্ছে বেন জনসন। তো যখন 1616 সালে হচ্ছে শেক্সপিয়ার মারা যায়, বেন জনসনকে হচ্ছে পয়েট লরিয়েট বানানো হয়, মানে রাজকবি, সে জাতীয় কবি হয়। এবং জনসনের যে ইম্পর্টেন্ট প্লে আছে, তার নাটক, সেটা হচ্ছে আমরা সেভ দিয়ে মনে রাখতে পারি। সেভ, হ্যাঁ, সেভের মধ্যে কি কি? এস দিয়ে হচ্ছে কি আমার সাইলেন্ট উইমেন, এ দিয়ে হচ্ছে আলকেমিস্ট, ভি দিয়ে হচ্ছে গিয়ে ভোলপনে, আর ই দিয়ে হচ্ছে এভরিম্যান ইন ইজ হিউমার আর এভরিম্যান আউট ইজ হিউমার। হ্যাঁ, দুইটা ইন এবং আউট দুইটা নিয়ে আছে। তাহলে আমরা সেভ দিয়ে বেন জনসনের প্লেগুলো মনে রাখতে পারি: সাইলেন্ট উইমেন, আলকেমিস্ট, ভলপনি, এভরিম্যান ইন ইজ হিউমার, এভরিম্যান আউট হিজ হিউমার। হ্যাঁ, উইদাউট, হ্যাঁ উইদাউট, উইদাউট দেওয়া হয়, উইদাউট হিজ হিউমার, আউট উইদাউট, দুইটাই দুই রকম আছে। এরপর আমরা হচ্ছে গিয়ে ওনার এই যে ভলপনি, এটা কিন্তু তার খুবই ফেমাস প্লে। এখন এই ভলপনির মধ্যে হচ্ছে ভলপনি অর দ্য ফক্স, এটা হচ্ছে এটার নাম। এখানের মধ্যে মূলত যেটা দেখানো হইতো যে আমার এই ভলপনি, সে হচ্ছে ধনী এবং একটা প্রতারক ব্যক্তি। হ্যাঁ, এটার কাহিনীটা হচ্ছে গিয়ে যে ভলপনির দাস হচ্ছে মস্কা। হ্যাঁ, আর ভলতরে, কর্ভাচিও, করভিনো, এরা হচ্ছে গিয়ে তার মানে আত্মীয় স্বজন। এখন ভলপনি হচ্ছে একটা প্ল্যান করছে কিভাবে, যে সে চারিদিকে ছড়াই দিল যে সে মৃত্যুশয্যায় আছে এবং সে তার যে সম্পত্তি আছে এগুলো দান করে দিতে চায়, যেহেতু সে নিঃসন্তান। এবং মস্কার মাধ্যমে হচ্ছে গিয়ে সে এই কথাটা ছড়াইছে তার যে দাস, চাকর, তার তার মাধ্যমে। এখন তার যে আত্মীয়রা আছে, যে ভলতরে, করভাচিও, করভিনো, তারা প্রত্যেকেই হচ্ছে গিয়ে তারা চেষ্টা করছে কিভাবে তাকে ইমপ্রেস করা যায়, হ্যাঁ, আমাদের ভলপনিকে। এখন এক একজন এক এক রকম প্ল্যান করছে। হ্যাঁ, যে করভিনো কি করতেছে, করভিনো হচ্ছে গিয়ে তার স্ত্রীর প্রতি হচ্ছে নির্দয় হয়ে যাচ্ছে, তার সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বাড়ে, ভলপনের কাছে হচ্ছে পাঠানোর প্রস্তাব করছে, মানে করভিনো তার বউকেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার বোনারিও চাচ্ছে অন্যভাবে হচ্ছে তাকে সাহায্য করতে। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখছি কি যে করভিনো তার মানে বউকেই দিয়ে দিচ্ছে ভলপনের কাছে। তাহলে তাদের মেইন টার্গেট কি? তাদের হচ্ছে গিয়ে মানে কিভাবে ইমপ্রেস করা যায় ভলপনিকে। তবে যেটা হয় যে শেষ পর্যন্ত আসলে ভলপনির যে প্ল্যানিংটা, এটা ফাঁস হয়ে যায় এবং ভলপনে এবং যে মস্কা, এরা দুজনেই হচ্ছে গিয়ে শাস্তির সম্মুখীন হয়। তাহলে এখান থেকে জাস্ট আমাদের মনে রাখতে হবে ক্যারেক্টারের নামগুলা, যে ভলপনে, মস্কা, হ্যাঁ, ভলতর, করভাচিও, করভিনো, সিলিয়া, এগুলো কোথাকার ক্যারেক্টার? এগুলো হচ্ছে গিয়ে হচ্ছে রিয়ামনিকে চিনে ফেলছে না বলো ভাই, এটা হচ্ছে ভলপনে অর দ্য ফক্স, এখানকার হচ্ছে ক্যারেক্টার আমাদের বেন জনসনের। তাহলে এটা হচ্ছে এই যে বৌদান, বৌদান থেকে হচ্ছে নেওয়া হয়েছে, হ্যাঁ, বউকে দান করছে তো এই কারণে। এরপর হচ্ছে বেন জনসনের একটা বিখ্যাত কমেডি, না নাইমুল না, এগুলো খাতায় নোট বলতে জাস্ট কার কোনটা রচনা। যেমন আমি সেভ এর কথা বলছিলাম না, বেন জনসন দিয়ে সেভ, এই সেভটা লিখে ওই চারটা নাম আমরা মনে রাখবো। তাহলে এটা হচ্ছে গিয়ে আলকেমিস, এটা হচ্ছে কমেডি, জেনার হচ্ছে প্লে, আসমাউল হুসনা, এটা হচ্ছে প্লে। আলকেমিস্ট হচ্ছে এটা তার কমেডি। এখানে হচ্ছে গিয়ে বেন জনসন একটা তীব্র অর্থ লালসার করুণ চিত্র এখানে বর্ণিত হয়েছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আমাদের দ্য আলকেমিস্ট একটা কমেডি, আর দ্য আলকেমিস্ট নামে হচ্ছে একটা বিখ্যাত বই আছে, এটা কার রচনা? আমরা যেটা একটা নভেল অনেকেই পড়ছি, এটা হচ্ছে পাউলো কোয়েলহোর রচনা দ্য আলকেমিস্ট। এটা কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং নভেল, এটা হচ্ছে তার একটা নভেল, দ্য আলকেমিস্ট বাই পাউলো কোয়েলহো। তাহলে আমরা আশা করি হচ্ছে বুঝতে পারছি, হ্যাঁ, যে আমাদের যে বেন জনসন পর্যন্ত। এখন আমরা হচ্ছে এবার একটা নতুন যুগে ঢুকবো, এটা হচ্ছে কি আমাদের ক্যারোলিন এইজ। হ্যাঁ, ক্যারোলিন এইজের টাইমলাইনটা কি? 1625 থেকে 1649। আমরা যে এলিজাবেথের কাকু, তাহলে কাকুর মধ্যে আমরা এলিজাবেথান পিরিয়ড দেখছিলাম, আমরা জ্যাকোবিয়ান পিরিয়ড দেখছিলাম, এখন আসবো আমরা ক্যারোলিন এজে বা ক্যারোলিন পিরিয়ডে। এই টাইমলাইনটা কত? 1625 থেকে 1649। তাহলে
এখানের মধ্যে যেটা হয়েছে যে আমাদের আসলে টাইম লাইন গুলোতে এক একটা একরকম। আমরা এর আগে দেখছিলাম হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে কিং জেমস ওয়ান বসছে ক্ষমতায়, হ্যাঁ। এখন এবার বসলো কে, ক্যারোলিন এইচ, কার নাম অনুসারে? এটা হচ্ছে রাজা প্রথম চার্লস। তাহলে চার্লসের নাম অনুসারে হচ্ছে এই যুগের নামকরণ করা হয় ক্যারোলিন এইচ। তাহলে ক্যারোলাস থেকে আসছে নামটা। কিন্তু যেটা গ্যাঞ্জাম হয়েছে যে এই এই টাইমটা কিন্তু ইংল্যান্ডের জন্য খুবই একটা ক্রুশাল টাইম ছিল। এখানে প্রচুর পরিমাণে গৃহযুদ্ধ ছিল, রাজনৈতিকভাবে প্রচন্ড গ্যাঞ্জাম। এবং আমরা এখানে দেখছি কি এই গৃহযুদ্ধের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছে রাজার সাপোর্টে আছে, আর একটা গ্রুপ হচ্ছে গিয়ে ওরা পার্লামেন্টের পক্ষে, মানে জনগণের ক্ষমতা। একটা গ্রুপ চাচ্ছে রাজার ক্ষমতা, একটা গ্রুপ চাচ্ছে হচ্ছে জনগণের ক্ষমতা। তো কবি সাহিত্যিকদের মধ্যে আমরা দেখলাম যে এখানে দুইটা গ্রুপ হয়ে গেছে। কেউ আছে রাজার পক্ষে, কেউ আছে আবার গণতন্ত্রের পক্ষে। হ্যাঁ, তো রাজার পক্ষে যারা ছিল এদেরকে মূলত বলা হইতো ক্যাভালিয়ার্স। আমরা যে ক্যাভালিয়ার্স পয়েট দেখছি, এই পয়েটটা হচ্ছে তারা। এরা হচ্ছে রাজার পক্ষে লেখালেখি করতো। আর সংসদের পক্ষে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের রাউন্ড হেডস, যারা সাপোর্টার অফ দ্য পার্লামেন্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হয় যে এখানে ক্যাভালিয়াররা পরাজিত হয়ে যায় এবং এই আমাদের কিং চার্লসকে ধরে শিরচ্ছেদ করা হয়, হ্যাঁ। এই যে বিহেডিং অফ দ্য চার্লস ওয়ান। তাহলে বেচারা এমন একটা টাইমে রাজা হয়েছে যখন তাকে কি করা হয়, তখন তাকে হচ্ছে গিয়ে আহ, তাকে বিহেডিং করা হয়, শিরচ্ছেদ করা হয়। হ্যাঁ, হ্যাঁ, ম্যাগনা কার্টার টাইম এটা ওই সময় আসলে হ্যাঁ সিচুয়েশনটা ঘনীভূত হয়েছে এবং পরবর্তী দিকে আসলে হচ্ছে ম্যাগনা কার্টা আসছে আলটিমেটলি। তাহলে আমাদের হচ্ছে এই যুগের যে পয়েন্টস অফ দ্য ক্যারোলিন এইজ, এখানে কি কে আছে? রবার্ট হ্যারিক, থমাস কেরু, জন সাকলিং, আর হচ্ছে রিচার্ড লাভলেইস। আমি এটা শেষ করে আমি রিক্যাপ দিব, হ্যাঁ, টেনশন নট। হ্যাঁ, এরপর বিল অফ রাইটস আসছে। তাহলে পয়েন্টস অফ ক্যারোলিন এইজ হচ্ছে গিয়ে রবার্ট হ্যারিক, থমাস কেরু, জন সাকলিং, আর হচ্ছে গিয়ে রিচার্ড লাভলেইস। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনা কার্টা আসছে হচ্ছে 1615-তে, তাহমিদ। এরপর হচ্ছে কি ওদের গৃহযুদ্ধ শুরু হলো, এরপর আসলো হচ্ছে বিল অফ রাইটস। মানে ইংল্যান্ড তো হচ্ছে এদের অনেক আগে থেকে আসলে সভ্যতার যাত্রা শুরু। তো এদের মধ্যে কনফ্লিক্ট হতে 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 বর্তমানে যে গণতন্ত্র আমরা যে আধুনিক ফর্মটা দেখি এটা ওদের টাইমে আসছে। এবং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ম্যাগনা কার্টা কখন হয়েছে, বিল অফ রাইটস এর সাল কখন, এই দু একটা সাল কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যে রিলেট করতে পারতেছেন এইটা হচ্ছে বুঝতে পারছি, গুড, জিনিসটা খুবই ভালো। হ্যাঁ, আরো অনেক আগে আসছে। এখন এই যুগের যারা ক্যাভালিয়ার পয়েট ছিল তাদের হচ্ছে কি কিছু বৈশিষ্ট্য ছিল। তারা হচ্ছে লেখাটা একটু হালকা ভাবে লিখতো, মানে ভারী লেখা না, হালকা হালকা মেজাজের লেখা। তারা হচ্ছে সেকুলার জিনিসপত্র নিয়ে লিখতো। এবং তাদের হচ্ছে গিয়ে মূল থিম ছিল কার্পেডিয়াম। হ্যাঁ, তো কার্পেডিয়াম মানে কি? কার্পেডিয়াম মানে হচ্ছে সিজ দ্য ডে। মানে যারা এই ধরনের কবিতা লেখে তারা হচ্ছে প্রচন্ড ফুর্তিকে প্রমোট করে। ফুর্তি বলতে হচ্ছে আনন্দকে, মানে পজিটিভ মাইন্ড থেকে লেখে। যে বলে যে আজকে, মানে ওদের মেইন থিম হচ্ছে যে আজকের দিনটাই হচ্ছে হয়তো লাস্ট দিন হতে পারে, জীবনকে একদম ফুল ফেজে তুমি জীবন যাপন করো, সিজ দ্য ডে। এটা হচ্ছে কার্পেডিয়ামের মিনিং। হ্যাঁ, তো আপনারা হ্যাঁ উচ্ছ্বসিত এটা দেখছেন, একটা মুভি দেখছেন রবিন উইলিয়ামসের, যেখানে কার্পেডিয়ামের কথাটা খুব আসছিল। নামটা দেখেন, আমার মাথায় আসতেছে না। ইয়েস, পয়েটস। ফুল নামটা বলেন তো? ডেড পয়েট সোসাইটি, ডেড পয়েট সোসাইটি। ইয়েস, ডেড পয়েট সোসাইটি আমার এত ফেভারিট একটা মুভি, মানে এখন আসলে নাম ধামা ভুলে যাই জিনিসপত্রের। ডেড পয়েট সোসাইটি, ওখানে হচ্ছে যেমন কবিতাকে বলছে না যে কার্পেডিয়াম, কবিতাকে যেভাবে সেলিব্রেট করছে। এটা হ্যাঁ, এটা একটা ইংলিশ মুভি অনেক আগের, কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, বুড়া হয়ে গেছে, আসলে বুড়া হয়ে গেছি। বিশেষ করে হচ্ছে আমার তো কোভিড এর টাইমে আমার ইন্টার্নশিপ ছিল, তখন ডিউটি ডিউটি করছে এই আহ, আমার দুইবার কোভিড হওয়ার পরে এই যে স্মৃতিশক্তি হচ্ছে অনেকটা চলে গেছে আর কি। হ্যাঁ, দ্য অ্যাক্টর ডাইট, এটা খুবই দুঃখজনক। রবিন উইলিয়ামস আমার খুব ফেভারিট ছিল, বাট সে মারা গেছে, সুসাইড। হ্যাঁ, মেক ইউর লাইফ এক্সট্রাঅর্ডিনারি। তাহলে এটা হচ্ছে গিয়ে তাদের মেইন মোটো ছিল। তো আমাদের হচ্ছে এই এজের একজন বিখ্যাত কবি হচ্ছে রবার্ট হ্যারিক। হ্যাঁ, এবং রবার্ট হ্যারিক যেটার জন্য বিখ্যাত, যেটার জন্য উনি একদম অগ্রগণ্য, সেটা হচ্ছে টু ড্যাফোডিলস। এই একটা কবিতার জন্য উনি খুবই বিখ্যাত, টু ড্যাফোডিলস। তাহলে রবার্ট হ্যারিক বললেই আমরা কিন্তু টু ড্যাফোডিলস কবিতার নামটা মনে রাখবো। রবার্ট হ্যারিক মানেই হচ্ছে টু ড্যাফোডিলস কবিতা। তাহলে এখানে উনি মূলত এটার থিম হচ্ছে গিয়ে আমাদের মানব জীবন যে শর্ট,
যে শর্ট লিভ যে হিউম্যান নেচার, এইটা উনি হচ্ছে মূলত তুলে ধরছেন। উনি বলছেন কি যে আমরা যেরকম ড্যাফোডিল ফুল, ধরেন আমার একটা ফুল ফুটলো সকালে, সকালে ফুল ফোটার পর এটা কিন্তু আস্তে আস্তে বিকেল গড়াতেই মোটামুটি কি হয়ে যায়, মিয়ে যায়। হ্যাঁ, এটা একদম সন্ধ্যা পর্যন্ত থাকে না। তো কবি বলছে যে এরকম ড্যাফোডিল ফুলের মতো হচ্ছে গিয়ে যে আমাদের ক্ষণস্থায়ী জীবন। হ্যাঁ, এটার জন্য কবি দুঃখ প্রকাশ করছেন, যেটা সকালের সূর্যের মতোই ক্ষণস্থায়ী। পৃথিবীতে মানব জীবনও তেমন, যে মানুষের জীবনে সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে যৌবন, যেটা বসন্তকালের মতো ক্ষণস্থায়ী, এবং মানুষ এবং ড্যাফোডিলের ফুলের এই যে ক্ষণস্থায়ী জীবন, এটা আবার হচ্ছে গিয়ে বৃষ্টি এবং ভোরের শিশিরের মতো, যেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। তাহলে উনি হচ্ছে গিয়ে আমাদের যে মানুষকে, হিউম্যান বিংসকে ড্যাফোডিল ফুলের সঙ্গে তুলনা করছে। এবং এখানে আবার উনি তুলনা করছেন কিসের সাথে, যে সামারের যে রেইন এবং মর্নিং এর যে ডিউ, এটার সাথে যে শিশির এবং হচ্ছে গ্রীষ্মকালের যে বৃষ্টি, এগুলো যেরকম হচ্ছে ক্ষণস্থায়ী, এটার সঙ্গে উনি কবি তুলনা করছেন। হ্যাঁ, মানুষের যে লাইফ, উনি বলেন কি যে কবিতায় হেস্টিং ডে, যে খুব দ্রুত মানুষের জীবন চলে যায়। হ্যাঁ, তাহলে স্প্রিং মানে হচ্ছে গিয়ে এখানে কবি কি কি বুঝাইছে, কবি বুঝাইছে হচ্ছে গিয়ে ইয়তকে বুঝাইছে। তাহলে স্প্রিং মানে হচ্ছে কবি বুঝাইছে তার যৌবনকে। মনির কোনটা কে লিখছে এটা আমরা ক্লিয়ার করে দিব, ওয়ার্ডসওয়ার্থ পড়ানোর সময় আমরা একসাথে তিনটা বলে দিব, টেনশনের কোনো কারণ নাই। এবার আমরা আসবো হচ্ছে গিয়ে আমাদের এক মহাকবির কাছে। হ্যাঁ, জন মিল্টন, যাকে কি নামে ডাকা হইতো, মহাকবি নামে, এপিক পয়েট। উনি কিন্তু অন্ধ ছিলেন, ব্লাইন্ড পয়েট। এবং অন্ধ হওয়ার পর উনি কিন্তু আরো বিশাল বিশাল, মানে উনার যে বেশ বেশ জিনিসপত্র উনি তখন আরো রচনা করছেন। উনাকে হচ্ছে গ্রেট মাস্টার্স অফ ভার্স বলা হয়, এবং রেনেসা যুগের সর্বশেষ মহাকবিও বলা হয়। তাহলে জন মিল্টনকে যেরকম ইংরেজি সাহিত্যের এপিক পয়েট বলা হইতো, উনি বাংলার মিল্টন বলা হয় কবি হেমচন্দ্রকে। বাংলার মিল্টন বলা হতো কবি হেমচন্দ্রকে। তাহলে উনাকে কি বলা হচ্ছে, মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স। মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তানিয়ার কালকের ক্লাস মাথার উপর দিয়ে গেছে। আহ তো দুঃখজনক, আমার ক্লাস তো মাথার উপর দিয়ে গেল তো হলো না। আচ্ছা, না, ঠান্ডা মাথায় পড়লে আশা করি পরে ক্লিয়ার হয়ে যাবে, প্রথমবার পড়ছো তো এই কারণে। এই যে এখন তানিয়ার মধ্যে সাহিত্যের রস ঢুকতেছে, রস ঢুকলে হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স, এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের মাস্টার, উনি সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করছেন এখানে। এবং হচ্ছে গিয়ে এপিক্স, যেটা উনি হচ্ছে অন্ধ অবস্থায় উনি লিখছেন। নাম কি কি, প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিগেইনড। এই দুইটা হচ্ছে তার ফেমাস এপিক, দুইটা নাম অবশ্যই মনে রাখতে হবে আমাদের, প্যারাডাইস লস্ট আর হচ্ছে প্যারাডাইস রিগেইন। তাহলে আমাদের এই যে প্যারাডাইস লস্ট, এটার মেইন ব্যাপার যেটা ছিল, যে এখানকার থিম হচ্ছে জাস্টিফাই দা ওয়েজ অফ গড টু ম্যান। আমরা মানুষরা একরকম পরিকল্পনা করি না, আমরা অনেক প্ল্যানিং করি, অনেক কিছু করি, দেখা যায় কি দিন শেষে হয়তো কিছুই হয় নাই। তো এটা হচ্ছে গিয়ে বলা হয় কি যে এটা মানুষের যে প্ল্যানিংটা, এটার উপর গড কিভাবে কাজ করে, গড কিভাবে অ্যাক্ট করে, এটা হচ্ছে মূলত প্যারাডাইস লস্টের, হ্যাঁ, হচ্ছে এটার কাহিনী। তো প্যারাডাইস লস্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে শয়তান। আমরা পড়ছিলাম না যে আদম হাওয়ার যে কাহিনী আমরা পড়ি না, ওইটাই, যে এখানে হচ্ছে সে হচ্ছে হাওয়াকে কনফিউজ করে, পরে শয়তানকে হচ্ছে কি করা হয়, তাকে নির্বাসন করা হয় পৃথিবীর মধ্যে। তখন সে হচ্ছে কি কি বলে যে শয়তান, এখানে একটা তার ফেমাস লাইন হচ্ছে কি, বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হ্যাভেন। যে আমি প্রয়োজনে হেলের মধ্যে রাজত্ব করব, হ্যাঁ, তবুও হচ্ছে কি আমি সেভেনে সার্ভ করব না। হ্যাঁ, এইটা হচ্ছে কি প্যারাডাইস লস্টের একটা বিখ্যাত লাইন, শয়তান এখানে হচ্ছে বলছিল এই কথাটা। হ্যাঁ, তাহলে এতটুকু পর্যন্ত বুঝে গেছে আশা করি সবার। চলেন আমরা একটা কুইক রিক্যাপ করব, এবং কুইক রিক্যাপটা আমি যথারীতি হচ্ছে প্রশ্নের মাধ্যমে করে একটু, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট, আমি কোন ছন্দ দিয়ে মনে রাখতে বলছিলাম, মেটাফিজিক্যাল পয়েট যে চারজন, এইচডি মুভি দিয়ে মনে রাখতে বলছিলাম। মেটাফিজিক্যাল পয়েন্টের যে চারজন, হ্যাঁ, এটা কি, যে আমার জন ডান, জর্জ হার্ভার্ড, এন্ড্রু মার্ভেল আর হচ্ছে হেনরি ভন, এই চারজন আমার মেটাফিজিক্যাল পয়েট। ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েট আমরা কাকে বলছি? ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েট আমরা বলছি জন ডানকে বলছি। গুড। ওনাকে পয়েট অফ লাভ এবং পয়েট অফ রিলিজিয়ানও বলা হয়। তাহলে জন ডানের ফেমাস যে কবিতা আমরা পড়লাম, দেখি এক একজন একটা নাম লেখেন তো। আমি একটা বলি, আমি বললাম হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। তাহলে একজন বললো দ্য সান রাইজিং।
আর কি আছে? A valediction forbidden morning, the Twickenham garden. ভেরি গুড, গুড মরো আছে, হ্যাঁ গুড মরো আছে। তাহলে দ্য ক্যানোনাইজেশন, দ্য সানরাইজিং, A valediction forbidden morning, আর হচ্ছে দ্য টুইকনাম গার্ডেন। তাহলে এখানে দ্য সানরাইজিং এ কবি কি বলছিল? যে লাভ অল অ্যালাইক, নো সিজন নোস, নর ক্লাইম নর আওয়ার্স, ডেইজ মান্থস, হুইচ আর দ্য র্যাগস অফ টাইম। এটা হচ্ছে দ্য সানরাইজিং এর একটা বিখ্যাত কোটেশন। শি ইজ অল এস্টেটস অ্যান্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ। এটা কোথাকার লাইন? এটা হচ্ছে এই দ্য সানরাইজিং এরই লাইন। ভেরি গুড। তাহলে শি ইজ অল এস্টেট, এটা দেখলে মনে করবেন যে রাশ্মিকা মান্দানার কথা, রাশ্মিকার, যে রাশ্মিকা চিন্তা করে কবিটা লিখছে, শি ইজ অল এস্টেট এন্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস। আমাদের কবিতার ওয়াইফকে লিখে বলছে কি যে ভ্যালিডিকশন ফরবিডেন মর্নিং, এটা কবি লিখছিল। এবং হচ্ছে ইফ দে বি টু, দে আর টু সো অ্যাজ স্টিফ টুইন কম্পাসেস আর টু। হ্যাঁ, সাদা কি মনে হয় আমার বাড়ি চিটাং নাকি? তাহলে এটা কোন কবিতার? টুইন কম্পাসের যেটা, কোন কবিতার লাইন? এটা হচ্ছে ভ্যালিডিকশন ফরবিডেন মর্নিং, ফরবিডেন মর্নিং। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ আমি চিটং এর, তাহলে অ্যানিমোরকে উদ্দেশ্য করে লিখছে এবং এখানে হচ্ছে কম্পাসের কথা কবি বলছে। এরপর তো আমরা দেখলাম যে আমাদের ইয়ের মধ্যে টুইকনাম গার্ডেনে তো হচ্ছে কবি একটু শাখা টাকা খাইছে, সে বলতেছে যে না শীতকালে আমার জন্য ভালো ছিল। আমরা যে ইয়ে বলছি যে ফর গড সেই হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, দোহাই তোদের একটু চুপ কর ভালোবাসি বারে দিয়া আমার অবসর, কোন কবিতার লাইন? এটা হচ্ছে দা ক্যানোনাইজেশন কবিতার লাইন। ভেরি গুড। এই যে চমৎকার, ছেলেমেয়েরা সুন্দর পারছে। টু হিজ কয় মিস্ট্রেস, এটা কে লিখছে? টু হিজ কয় মিস্ট্রেস, এটা কার লেখা ছিল? আমাদের জন ডানের ছোট ভাই পরম বন্ধু এন্ড্রু মার্ভেল বলছে এটা। তাহলে টু হিজ কয় মিস্ট্রেস আর হচ্ছে তার ডেফিনেশন অফ লাভ। তাহলে এই দুইটাই নাম মনে রাখবো, টু হিজ কয় মিস্ট্রেস আর হচ্ছে ডেফিনেশন অফ লাভ। আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট বলতেছি হচ্ছে বেন জনসনকে। হ্যাঁ, তো বেন জনসনকে কিসের ফাদার বলা হইতো মনে আছে? বেন জনসনকে কিসের ফাদার বলা হতো? তাহলে কমেডি অফ হিউমার, ফাদার অফ রিয়েলিস্টিক কমেডি। তাহলে ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি আর হচ্ছে ফাদার অফ কমেডি অফ হিউমার বলা হতো ওনাকে। তো জনসনের তো বিখ্যাত কিছু প্লে আছে যেটা আমি সেভ দিয়ে মনে রাখতে বলছিলাম, তাইলে দেখি লিখে ফেলো তো একটা একটা করে যে কি কি ছিল। ভোলপনি একটা ছিল, গুড। তারপর আলকেমিস্ট ছিল, আলকেমিস্ট ছিল, সাইলেন্ট উইমেন ছিল। তাহলে সেভ দিয়ে মনে রাখলাম আমরা, হ্যাঁ। তাহলে সাইলেন্ট উইমেন, আলকেমিস্ট, ভলপনে আর হচ্ছে এভরিম্যান ইন হিজ হিউমার। তাহলে দেখি তো ভলপনের একটা ক্যারেক্টারের নাম লিখেন তো একটা করে, কার কি মনে আছে দেখি। ভলপনির আমি একটা ক্যারেক্টারের নাম বললাম, মস্কা, মস্কা হচ্ছে দাস ভলপনির। করভিনো, করভিনো তার বউকে দান করে দিছে, করভিনোর বৌদান। সিলিয়া হচ্ছে করভিনোর ওয়াইফ। ভেরি গুড। তাহলে আমার হচ্ছে এখানে ক্যারেক্টার কি কি আছে? ক্যারেক্টার হচ্ছে ভলপনে, মস্কা, ভোলতরে, করভাচিও, করভিনো, সিলিয়া হচ্ছে বোনারিও, হচ্ছে ক্যারেক্টার। ভেরি গুড। আমাদের হচ্ছে আলকেমিস্ট যদি পরীক্ষায় আসে, যে ধরেন দ্য আলকেমিস্ট কমেডি ইজ রিটেন বাই, তাহলে আলকেমিস্ট কমেডিটা লিখছে কে? কমেডি, কমেডি লিখছে কে? বেন জনসন লিখছে। আর যদি আসে যে আমার দ্য আলকেমিস্ট নভেল ইজ রিটেন বাই, তাহলে পাওলো কোয়েলহো। তাহলে এরকম আমরা ইংরেজি সাহিত্যের মধ্যে কিছু জিনিস পাবো যাদের হচ্ছে নাম কিন্তু কাছাকাছি, একই নাম, কিন্তু হচ্ছে একই নামে কেউ নভেল লিখছে, কেউ প্লে লিখছে। এই কারণে হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যে আমার কোনটা কি। ঠিক আছে, তাহলে আমার দ্য আলকেমিস্ট যেটা হচ্ছে আমার কমেডি, আর হচ্ছে গিয়ে দ্য আলকেমিস্ট নভেল বললে এটা হচ্ছে পাউলো কোয়েলহো। হ্যাঁ, সিলিয়ান আমরা শেক্সপিয়ার ব্যবহার করছে। এরপর আমরা দেখলাম হচ্ছে আমাদের ক্যারোলিন এইজ। তাহলে ক্যারোলিন এইজ হচ্ছে 1625 থেকে 1649 এই টাইম লাইনটার মধ্যে। তাহলে আমরা যে ক্যাভালিয়ার পয়েটের নাম বলছি কয়েকজনের, তো একজন ক্যাভেলিয়ার পয়েন্টের নাম আমরা কি লিখতে পারবো? রবার্ট হেরিক। তাহলে হচ্ছে মোস্ট ফেমাস উনি ক্যাভেলিয়ার পয়েন্ট। তাহলে রবার্ট হেরিক, থমাস কেরু, জন সাকলিন, রিচার্ড লাভলেইস, হ্যাঁ, ওনারা সবাই কি ছিলেন? ওনারা ছিলেন হচ্ছে ক্যাভেলিয়ার পয়েন্ট এবং ওনাদের থট কি ছিল? যে কার্পে ডিএম, সি ইজ দ্য ডে।
তাহলে রবার্ট হেরিকের যে বিখ্যাত কবিতা, কোনটা ছিল রবার্ট হেরিকের বিখ্যাত কবিতা? টু ড্যাফোডিলস, ভেরি গুড। এবং টু ড্যাফোডিলস এর মেইন থিম যদি আমি বলতে বলি, তাহলে কি হবে? মেইন থিম অফ টু ড্যাফোডিলস হচ্ছে শর্ট লিভড নেচার অফ লাইফ, আমাদের জীবন যে ক্ষণস্থায়ী, শর্ট লাইফ, এটা নিয়ে কবি লিখছে টু ড্যাফোডিলস। আমরা এপিক পয়েট যাকে বলতাম, যিনি ব্লাইন্ড পয়েট, গ্রেট মাস্টার অফ ভার্স, উনি কে? জন মিল্টন। তাহলে উনি যদি এপিক পয়েট হয়ে থাকে ইংরেজি সাহিত্যের, তাহলে আমরা বাংলার মিল্টন কাকে বলছি? আমার বাংলার মিল্টনকে কবি হেমচন্দ্র। ভেরি গুড। তাহলে মিল্টনের যে দুটো বিখ্যাত এপিক কি কি ছিল? প্যারাডাইস লস্ট আর হচ্ছে প্যারাডাইস রিগেইনড। জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, এটা কি প্যারাডাইস লস্টের থিম ছিল নাকি প্যারাডাইস রিগেইনড এর থিম ছিল? এটা হচ্ছে লস্টের থিম, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসছে যে থিম অফ প্যারাডাইস লস্ট, যে এটা কি জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। আর বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, এটা কে বলছে? এটা শয়তান বলছে। কোথায়? আমাদের প্যারাডাইস লস্টে বলছে। ভেরি গুড। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। এবার আমরা হচ্ছে এখন রেনেসাঁ পিরিয়ড আমাদের শেষ, আমরা এখন ঢুকবো হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডে। শিট, আমাদের একটা ব্লান্ডার করে ফেললাম। আপনাদের জন্য তো এগুলো লেখাগুলো সেভ করলাম না। আচ্ছা ঠিক আছে, আমি যখন পরে পড়াবো তখন হচ্ছে আমি মার্ক করার সময় দাগাই দিব। না, আনডু করে এখানে লাভ নাই। এটা হচ্ছে আমাদের ইয়ের মধ্যে অপশন আছে তো, সো এখানে আর লাভ নাই, যেটা গেছে গেছেই। নো ওয়ারিস। পিডিএফটা ক্লিয়ার হয় না? আচ্ছা, এটা আমি দেখবো, আমি বলবো এ টিমকে যাতে ক্লিয়ার করে দেয়। তাহলে আমাদের হচ্ছে এখন আমরা পড়বো নিও ক্লাসিক্যাল পিরিয়ড। হ্যাঁ, আমরা এই পিডিএফ দিছি, এই পিডিএফটা অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, আহ অনেক অনেক পিরিয়ডে রেস্টোরেশন পিরিয়ড দেওয়া আছে, কারণ হচ্ছে কিছু কবির লেখা কয়েকটা যুগ মিলে কাভার করছে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে এক এক জায়গায় একরকম, তাহলে কোনোটাই হচ্ছে আসলে ভুল বলা যাবে না, কোনোটাই ভুল বলা যাবে না। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। আমরা যেটা বলছি এগুলো হচ্ছে এটা ঠিক আছে। ওকে, কি ববি, আজকে ক্লাস মজা লাগছে না? তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, প্রথমে অ্যাকনলেজমেন্ট। তাহলে হচ্ছে আমাদের আজকেরটা হার্ড লাগতেছে। হাই হাই, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এখানে কানিজ, এখন হচ্ছে আমরা ক্লাসের দিকে আমরা মনোযোগ দিই, এখন কোনো প্যারা নেওয়ার দরকার নাই। মনে করব যে আমার সামনে কোনো কিছুই নাই, আমি জাস্ট মজা নেয়ার জন্য একটা নাটক দেখতেছি। নাটকের নাম হচ্ছে ইংরেজি সাহিত্য মঞ্চায়নে সিদ্ধার্থ শঙ্কর দাস, তার একক অভিনয় আমি শুনতেছি, মনোযোগ দিয়ে আমি নাটকটা দেখি, পরে হচ্ছে কি আমি পড়ার চিন্তা ভাবনা করব। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, নিও মানে কি? নিও মানে হচ্ছে নতুন। এই যুগের মধ্যে হচ্ছে যে আমরা মানে কি দেখে যে মানুষজন আসলে এক যুগের পর আরেক যুগ, যখন বিভিন্ন সাহিত্যের মধ্যে আমরা ওগুলো চেঞ্জ যখন দেখতে পাই, তখন মানুষজনের মধ্যে এক এক সময় এক এক জিনিস মানে চাউর দিয়ে উঠে আর কি, ভিতর থেকে জেগে উঠে। হয়তো তার আগে অতীতের কথা ভালো লাগতো না, হঠাৎ করে তার মনে হয়েছে যে না, আমার অতীতের গৌরব গাথা তো অনেক ভালো ছিল, আমি কেন ওটা নিয়ে কবিতা লিখি না। আবার হচ্ছে কখনো তারা মনে করে যে আমি আমার সাহিত্য কর্মের মধ্যে শুধুমাত্র নান্দনিক কথাবার্তা বলতেছি, সাহিত্যের কথাবার্তা বলতেছি, আমার তো মানুষের কথা লেখা উচিত। হ্যাঁ, এরকম হচ্ছে আমাদের সময় দেখছি কি যে বিভিন্ন সময় সাহিত্যিকরা বিভিন্নভাবে চিন্তা করে। তাহলে এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সময় হঠাৎ করে আমরা লেখাজোখার মধ্যে দেখলাম যে প্রাচীন যে ওদের যে গ্রিস এবং রোম, এরা কিন্তু হচ্ছে অনেক সমৃদ্ধশালী ছিল সব দিকেই। হ্যাঁ, ওদের যে ক্লাসিক্যাল আইডিয়াল আর্ট কালচার, এটার উপর হঠাৎ করে দেখা গেল কি যে না, আমরা এটা আবার তুলে ধরা শুরু করি। তাহলে এই নিও ক্লাসিক্যাল যুগে হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখা যায়। তাহলে এইটার এই যুগের মূল কথা কি ছিল? এই যুগের মূল কথা ছিল হচ্ছে গিয়ে যে আর্ট অফ হিউম্যানিটির সেক ইনস্টিড অফ আর্ট ফর আর্ট সেক। এই যুগের মানুষ চিন্তা করলো যে আমি মানুষের কথাও নিয়ে আসব, আমি শুধুমাত্র সাহিত্য রচনার জন্য সাহিত্য রচনা করব না, নান্দনিকতার জন্য রচনা করব না, এখানে মানবতার কথাও থাকবে, আমার অতীতের কথাও থাকবে। হ্যাঁ, এইটা ছিল মূল থট এখানের।
এবং এই যুগের হচ্ছে যে কয়েকজন বিখ্যাত অথার ছিল তারা হচ্ছে জন ড্রাইডেন, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল জনসন আর হচ্ছে আলেকজান্ডার পোপ। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ অথর। তাহলে এই যে আমার নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটাকে হচ্ছে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700। এটাকে আবার এইজ অফ ড্রাইডেনও বলা হয়, কারণ হচ্ছে এখানে জন ড্রাইডেনের কিন্তু প্রচুর প্রভাব ছিল। হ্যাঁ, এটা হচ্ছে উনি পরে বলছে, মেটাফিজিক্যাল ওয়ার্ডটা ব্যবহার করছে হচ্ছে পরে। হ্যাঁ, এদেরকে আগে যে রাখা হইতো ব্যাপারটা ওরকম না। সাল এইগুলো ভেতরগুলো যদি মনে না থাকে তাহলে প্যারা নাই। আহ, আজকে ভিডিও ক্লাস দেখেছিলাম, নতুনটা আপলোড করে দিবে, সমস্যা নাই, আপলোড করে দেওয়ার তো কথা। নতুন আমার গতকাল ক্লাসটা, জিনিসের সাথে ইনফরমেশন ভুলে যায়। আফরোজা, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, মনে থাকবে যখন প্র্যাকটিস করা শুরু করব তখন হচ্ছে মনে থাকবে। তাহলে অগাস্টান এইজ, এটা হচ্ছে 1700 থেকে 1745, এইজ অফ পোপ। আর হচ্ছে এইজ অফ সেন্সিবিলিটি হচ্ছে, এটাকে বলা হচ্ছে এইজ অফ জনসন বলা হয়। তাহলে শুরুতে আসছি হচ্ছে আমরা রেস্টোরেশন অফ দা পিরিয়ডে 1660 থেকে 1700। আমরা ঠিক আগে কি দেখছিলাম আমাদের ক্যারোলিন এইজের মধ্যে? রাজার চার্লস ওয়ানের কি করা হয়েছে? গলা কর্তন করা হয়েছে না? তারে তো শিরচ্ছেদ করছে। শিরচ্ছেদ করার পর কিন্তু হচ্ছে ওই টাইমটার মধ্যে কিছু বছর পার্লামেন্টের শাসন চলছে, যেটাকে কমনওয়েলথ টাইমিং বলা হয়। হ্যাঁ, এখন এই পিরিয়ডের মধ্যে জনগণ বুঝতে পারছে যে শালার আগেই তো ভালো ছিলাম, রাজার আমলে তো ভালো ছিলাম। এবং তারা আবার কি করলো, আবার হচ্ছে গিয়ে চার্লস টুকে আবার ফিরে আনলো, রেস্টোরেশন অফ দ্য চার্লস টু ইন 1660। এই কারণে এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। হ্যাঁ, তবে এখানের মধ্যে আমরা দেখলাম একটা গ্রুপ আসছে। হ্যাঁ, আগে ভালো ছিলাম, তাকে আনা আর যাবে না। আমরা এদের মধ্যে কি দেখলাম? এখানের মধ্যে একটা গ্রুপকে দেখলাম, তারা হচ্ছে নিজেরা দুনিয়ার ভণ্ড, কিন্তু সমাজে হচ্ছে বলে সবগুলো ভালো ভালো কথাবার্তা, নিজেরা কিন্তু ভণ্ড। হ্যাঁ, বলে কি যে নো ড্যান্সিং, ড্রিঙ্কিং, গ্যামলিং, প্লেইং, তুমি কিছুই করা যাবে না। ক্রিকেট খেলা যাবে না, খেলাধুলা করা যাবে না, গল্প করা যাবে না, নাচ করা যাবে না, ড্রিঙ্ক করা যাবে না, কিছুই করা যাবে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে চিফ ডিউটি অফ ম্যান ইজ টু গ্লোরিফাই গড। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র গডকে গ্লোরিফাই করা। কিন্তু তারা নিজে ছিল ভণ্ড। হ্যাঁ, তো এই যে সোসাইটিটা, এদেরকে বলা হইতো পিউরিটান সোসাইটি। হ্যাঁ, এবং শুধুমাত্র এইটা না, এরকম যদি নাচা গানা এগুলো করা হইতো তাহলে কিন্তু শাস্তিও দেওয়া হইতো। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে এমন একজন সাহিত্যিককে দেখতে পাবো, যিনি এই যে পিউরিটান সোসাইটি, তাদের বাটে পাছাই কঠিন ভাবে হচ্ছে একটা আঘাত আনছে। হ্যাঁ, ওনার নাম হচ্ছে স্যামুয়েল বাটলার। হ্যাঁ, হ্যাঁ, ক্যাথলিক, তারা খ্রিস্টান কিন্তু কট্টর লেভেলের খ্রিস্টান। স্যামুয়েল বাটলার, এবং স্যামুয়েল বাটলার এই পিউরিটান সোসাইটির বাটে আঘাত হেনে যে কথাটা, যে কবিতাটা রচনা করছে, যেটার নাম হচ্ছে হুডিব্রাস, এ স্যাটারিক্যাল পোয়েম বাই স্যামুয়েল বাটলার। হুডিব্রাস। তাহলে হুডিব্রাস কে রচনা করছে? রচনা করছে হচ্ছে স্যামুয়েল বাটলার। এখানে কঠিন ভাবে ব্যাম্বু দিচ্ছে। হ্যাঁ, মানে এখানে কাহিনীটা হচ্ছে কি যে, মানে একটা তারা গল্পের নায়ক হচ্ছে এখানে স্যার হুডিব্রাস, এবং তারা গৃহযুদ্ধের সময়ের কথা এখানে বলছে, যে গৃহযুদ্ধের সময় মানুষ অশান্তিতে আছে, একজন একজনকে পারলে মেরে ফেলতেছে, খুন করতেছে, কিন্তু তারা এসে চারিদিকে ছড়াচ্ছে পিওর হওয়ার কথা। হ্যাঁ, যে চারিদিকে গিয়ে বলাচ্ছে যে তোমরা পিওর হও, পিওর হও, পিওর হও। হ্যাঁ, কিন্তু তাদের নিজেদের মাধ্যমেই হচ্ছে গিয়ে গ্যাঞ্জাম, নিজেদের মধ্যে গ্যাঞ্জাম। হ্যাঁ, তো উনি বলছে কি যে পিউরিটানরা হচ্ছে পবিত্রতার মুখোশধারী শয়তান, মুখে পবিত্রতার ভান, কিন্তু কাজে এরা হচ্ছে নোংরামি করে। হ্যাঁ, এবং ওরা বলে কি যে না, আকাম করা যাবে না, কিন্তু হচ্ছে গিয়ে তারা আবার নিজেরাই বিধবার প্রেমে পড়তে তারা দেরি করে না। আবার জ্যোতিষীর পরামর্শে বিধবাদের ফেলে যেতেও তাদের হচ্ছে তরস হয় না। মানে ভণ্ডামিতে ভর্তি, কিন্তু মুখে তাদের একই অবস্থা। এবং তারা কিন্তু বলে যে ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। তাহলে এটা নিয়ে হচ্ছে গিয়ে কবি লিখছেন কি, হুডিব্রাস। কে লিখছেন? আমাদের
স্যামুয়েল বাটলার লিখছেন। তো এখন যখন সমাজের এই অবস্থা, সবাই যখন সমাজে ভণ্ডামি করতেছে, তো সমাজকে লাইনে আনতে আমরা এখন দেখব আমাদের একজন হুজুর আসছে বাইবেল হাতে, জন বানিয়ান। জন বানিয়ান নামে হচ্ছে একজন হুজুর এখানে আসছে। হ্যাঁ, এখন হুজুর সবাইকে লাইনে আনবে। তাহলে হচ্ছে হুজুর কি বলতেছে? হুজুর এসে বলতেছে যে তোমরা ভণ্ডামি বাদ দিয়া তোমরা হচ্ছে গিয়ে কোথায় যাও, তোমরা তীর্থযাত্রায় যাও। এ কারণে লিখছে কি যে পিলগ্রিম প্রোগ্রেস, এটা হচ্ছে একটা নভেল। এই নভেলটার মধ্যে উনি দেখাইছে যে আর থেকে হেভেনের দিকে যাত্রা, ধর্মের পথে আসো। হ্যাঁ হ্যাঁ, উনি প্রিস্ট ছিলেন। ধর্মের পথে আসো, এটাকে বলা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। এবং এখানে উনি হচ্ছে খুব সুন্দর একটা কথা বলছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের লাইন। উনি কি বলছে যে ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। আমরা মাঝে মাঝে যখন প্রার্থনা করি যে যার ধর্ম অনুযায়ী, যখন হয়তো হচ্ছে আমি মোনাজাত ধরি অথবা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন অনেকে দেখবেন হচ্ছে হয়তো সে মুখ দিয়ে কোনো সূরা বলতেছে না, কোনো হচ্ছে মন্ত্র পাঠ করতেছে না, কিন্তু অঝোর ধারায় কান্না করে যাচ্ছে। তার হয়তো কোনো ওয়ার্ড নাই মুখে, কিন্তু তার যে ইমোশনটা এখানে কিন্তু খুবই একদম গডের সঙ্গে এটা পুরো অ্যাটাচড হয়ে গেছে। খুবই বলছে যে এরকম হচ্ছে আমি ওয়ার্ড নাই, কিন্তু আমার হার্ট দিয়ে আমি যদি এটাকে জাজ করি, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। যে আমি অঝোর ধারায় কান্না করতে সৃষ্টিকর্তার সামনে, মুখে কোনো ওয়ার্ড নাই। এমন হতে পারে যে আমার হয়তো মুখের মধ্যে ওই ভাব নাই, কিন্তু হচ্ছে আমি লোক দেখানো আওড়ায় যাচ্ছি মন্ত্র, আমি সূরা পড়ে যাচ্ছি, আমার মধ্যে ইমোশনটা নাই। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের এই কবিতার একটা এই নভেলের একটা বিখ্যাত লাইন, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। এটা কিসের? এটা হচ্ছে আমাদের জন বানিয়ানের একটা লাইন। এখন আমরা স্যামুয়েল বাটলারকে দেখছি, আমরা হচ্ছে দেখলাম জন বানিয়ানকে, হুজুরকে দেখছি। তাহলে এখন দেখবো আমরা একটা কঠিন মানুষ। হ্যাঁ, আমরা গতদিন হচ্ছে স্যার ফিলিপ সিডনিকে দেখছিলাম না, যিনি প্রথম সমালোচনা করছে, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। আমরা এখন দেখব জাতীয় ভুলধারা কমিটির সভাপতিকে, যার নাম হচ্ছে জন ড্রাইডেন। উনি মোটামুটি সাহিত্য সমালোচনা করতে করতে সবকিছু ড্রাই করে ফেলছে। এই কারণে ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। উনি হচ্ছে জন ড্রাইডেন। তাহলে একজন ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম দেখে আসছি আমরা। উনি হচ্ছে ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম, জন ড্রাইডেন। তো ওনার হচ্ছে আমরা একটা বিখ্যাত ড্রামা মনে রাখি। এটার নাম হচ্ছে, অনেকগুলো ড্রামা আছে বাট পরীক্ষার জন্য আমরা একটু শর্টকাট করে দিছি আপনাদের যাতে সুবিধা হয়। এটার নাম হচ্ছে অল ফর লাভ, তার বিখ্যাত ড্রামা। তো এই অল ফর লাভ এটা তার একটা ট্র্যাজেডি, ট্র্যাজেডি রিটেন বাই জন বানিয়ান, ক্লাসিক প্লে এটা। এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স উনি ব্যবহার করছে অল ফর লাভে। এবং এটার কাহিনী হচ্ছে অ্যান্টনি ক্লিওপেট্রা নিয়ে, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। আমরা জানি কি যে অ্যান্টনি ক্লিওপেট্রা কিন্তু, মানে যিনি ক্লিওপেট্রা সে তো অনিন্দ সুন্দরী ছিল। মানে তার প্রেমে যে কতজন পুরুষ পড়ছে, কতটা রাজ্য তার প্রেমের জন্য ডুবে গেছে, এটার কোনো ইয়ত্তা নাই। তো রোমান সেনাপতি মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রার প্রতি খুবই আসক্ত, ইজিপশিয়ান কুইন। এখন সে তার রাজ্য রাজ্য ছেড়ে তার কাছে পড়ে আছে। এদিকে রোমের অবস্থা খারাপ। আবার মার্ক অ্যান্টনি কিন্তু হচ্ছে গিয়ে আবার বিবাহিত, সে তার বউ বাচ্চাকে ফেলে কিন্তু এখানে ক্লিওপেট্রার কাছে চলে আসছে। আবার ক্লিওপেট্রাও চালাক, সে হচ্ছে তার অনুচর অ্যালেক্সাস বলতেছে যে না, এটা আরেকজন অ্যান্টনি, যে আমার তাকে, হ্যাঁ তবে এগুলোর সাথে কিন্তু মিল আছে, লিঙ্ক আছে, মুক্তা এগুলোর সাথে লিঙ্কড আপ আছে। তো তাদের কি বলছে, যে অনুচর বলতেছে যে তুমি তাকে সৌন্দর্য দিয়ে তুমি তাকে বেঁধে রাখো, তুমি তাকে ইমোশনাল করে দাও। হ্যাঁ, ক্লিওপেট্রা। এখন ক্লিওপেট্রা তো কোনোভাবেই যেতে দিচ্ছে না। এখন আসলো হচ্ছে অ্যান্টনির স্ত্রী অক্টাভিয়া চলে আসছে। অক্টাভিয়া বলতেছে যে এসে যে তুমি তোমার ছেলে পেলেকে ফেলে চলে আসছো, তুমি হচ্ছে রোমে ব্যাক করো, তোমার তো শুধুমাত্র আমাদের প্রতি দায়িত্ব না, তোমার নিজেদের লোকের প্রতিও তো দায়িত্ব আছে। হ্যাঁ,
এবং অ্যান্টনি কিছু টাইমের জন্য তার ওয়াইফের কথায় রাজি হয়ে যায়, কিন্তু ক্লিওপেট্রা তাকে আবারও কনভিন্স করে ফেলে এবং বোঝায় যে তাদের যে প্রেম, এটা তার দায়িত্বের চেয়েও গভীর এবং মূল্যবান। হ্যাঁ, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, হ্যাঁ, এরকম অবস্থা। কিন্তু যেটা হয় যে অ্যান্টনির প্রতি মানে ক্লিওপেট্রার প্রতি এত ভালোবাসার কারণে আলটিমেটলি কিন্তু সে ধরা খায়, তার সেনাবাহিনী পরাজিত হয়। পরে হচ্ছে গিয়ে সে ভুল বুঝতে পারে এবং হচ্ছে তাকে প্রতারণা যে করছে এটা উনি বুঝতে পারে। তো অ্যান্টনির যে ভুল ধারণা, অ্যান্টনি যে চিন্তা করছে যে ক্লিওপেট্রা তাকে ঠকাইছে, এটাতে কিন্তু সে আবার ভেঙে পড়ে। সে কিন্তু রিয়েলি ভালোবাসতো। হ্যাঁ, দেখা গেছে কি যে অন্যদের সাথে চলাকলা করলেও অ্যান্টনিকে সে রিয়েলি ভালোবাসতো। পরে হচ্ছে ক্লিওপেট্রা হচ্ছে গিয়ে নিজেকে লুকাই ফেলে এবং অ্যান্টনি হচ্ছে মনে করে যে না, ক্লিওপেট্রা হয়তো মারা গেছে, এবং এই দুঃখে সে নিজে আত্মহত্যার চেষ্টা করে এবং এটাতে উনি মারাত্মক আহত হন। তো ক্লিওপেট্রা হচ্ছে তার এই অবস্থার কথা জানতে পেরে অ্যান্টনির কাছে আসে এবং তারা বলে যে আমরা তাহলে হচ্ছে দুজনেই একসাথে মৃত্যুবরণ করব। হ্যাঁ, একে অপরের প্রতি প্রেম প্রকাশ করে তারা। হ্যাঁ, তাহলে তারা একসাথেই, তারা কি হয়, তারা মারা যায়। তাহলে এটা হচ্ছে অনন্ত প্রেমের কাহিনী। আচ্ছা, ক্লিওপেট্রা, হেলেন, এরা আছে কিনা এখন আসলে জাজ করা যাবে না। এরাদেরকে হচ্ছে আমরা ক্যারেক্টার হিসেবেই ধরি। এদের নিয়ে অনেক গল্প কাহিনী পুরাণ রচিত হয়েছে, মাইথোলজিক্যাল ক্যারেক্টার বলে, থাকতেও পারে। এখানে সমালোচনা হচ্ছে গিয়ে যে আমার বিভিন্ন একটু কঠোর ভাবে লিখছে, বিভিন্ন অন্য জনের ধরেন রাইটিং, ওইটা নিয়ে সমালোচনা করছে, অথবা তার লেখার মধ্যে সমাজকে নিয়ে সমালোচনা করছে, এরকম। ইস্তিয়াক মাসুদ। হ্যাঁ, হ্যাঁ, ছবিগুলো কাল্পনিক, এগুলো বিভিন্ন আর্টিস্টরা লিখছে। তাহলে এটার সাথে হচ্ছে আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা আসবো আরেকটা পিরিয়ডের মধ্যে, এটা হচ্ছে আমাদের অগাস্টান পিরিয়ড, 1700 থেকে 1745 পর্যন্ত অগাস্টান পিরিয়ড। এবং এই অগাস্টান পিরিয়ডটা যার নামে, ওনার নাম হচ্ছে অগাস্টাস। উনি ছিলেন প্রথম রোমান এম্পায়রর, অগাস্টাস, ফার্স্ট রোমান এম্পায়রর। উনার নামে হচ্ছে গিয়ে এই এই পিরিয়ডের নাম। এবং এই পিরিয়ডের মধ্যে আমরা দেখতে পাই এখানে একজন প্রভাবশালী লোক, একজন সাহিত্যিক আসবে। উনার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। এই কারণে উনার নামে এটাকে রাখা হয়েছে কি, এইজ অফ পোপ। এই নামে হচ্ছে ওনাকে এটা রাখা হয়েছে, আলেকজান্ডার পোপ। তো এই আলেকজান্ডার পোপ, উনার নামে তো এইটা। তো আলেকজান্ডার পোপ ছাড়াও হচ্ছে এখানে আরো কিছু বিখ্যাত মানুষজন ছিলেন, যেমন ড্যানিয়েল ডেফো তাদের মধ্যে একজন। আমরা ছোটবেলায়, না অগাস্ট উনার নামে কিনা আই ডোন্ট নো, হতে পারে। হ্যাঁ, আপনারা ড্যানিয়েল ডেফোর কি কোনো লেখা পড়ছেন ছোটবেলায়? ড্যানিয়েল ডেফো, রবিনসন ক্রুসো, ভেরি গুড। আমরা কিন্তু ছোটবেলায় এটা সবাই পড়ছি কম বেশি। তাহলে ড্যানিয়েল ডেফোর একটা বিখ্যাত রচনা, সেই রবিনসন ক্রুসো, এবং এটাকে বলা হয় ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ। প্রথম ফিকশন, রিয়েলিস্টিক ফিকশন মানে ফিকশন মানে তো হচ্ছে কল্পকাহিনী, কিন্তু যে কাহিনীকে মনে হচ্ছে যেটা বাস্তব, ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন, এটা হচ্ছে রবিনসন ক্রুসো। এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রবিনসন ক্রুসো, যে একজন ইংরেজ যুবক এবং তার হচ্ছে অ্যাডভেঞ্চারের খুবই শখ। তো সে হচ্ছে এরকম সমুদ্র যাত্রায় যায়, অ্যাডভেঞ্চার করতে যায়, বাট তার জাহাজ ডুবি হয়ে যায়। তবে সে অনেক কষ্টে একটা দ্বীপে আশ্রয় নেয়। তো দ্বীপের মধ্যে হচ্ছে সে সংগ্রাম করে, সে কৃষিকাজ, শিকার, এগুলো সে শেখা শুরু করে। এবং সে যখন একাকী আছে, তার ধর্ম বিশ্বাসের দিকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস তার আরো গভীর হয়। হ্যাঁ, কিন্তু যেটা ঝামেলা হয়, সে একসময় বুঝতে পারে যে এখানে আদিবাসী আছে এই দ্বীপের মধ্যে, এবং আদিবাসীরা হচ্ছে নরভুক, তারা মানুষ খায়। তো ভাগ্যিস যে তাকে আদিবাসীদের থেকে একজন তাকে রক্ষা করে। এটার নাম হচ্ছে, যিনি রক্ষা করে তার নাম হচ্ছে ফ্রাইডে। হ্যাঁ, এবং ফ্রাইডে ক্রমান্বয়ে ক্রুসোর বন্ধু এবং সঙ্গী হয়ে ওঠে। তাহলে আমাদের রবিনসন ক্রুসোর দুটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ক্যারেক্টার হচ্ছে রবিনসন ক্রুসো নিজে এবং হচ্ছে গিয়ে ফ্রাইডে। তো আলটিমেটলি হচ্ছে 28 বছর দ্বীপে থাকার পর একটা ইংরেজ জাহাজ ক্রুসোকে উদ্ধার করে এবং ক্রুসো ইংল্যান্ডে ফিরে যায় এবং জীবনকে পুনর্গঠিত করে। তাহলে ক্রুসো আর হচ্ছে ফ্রাইডে, এই দুইজন হচ্ছে এটার ক্যারেক্টার। হ্যাঁ, ফ্রাইডেতে ওই আদিবাসীকে পাই, এই কারণে তার নাম দেয় ফ্রাইডে। আমরা গালিভার্স ট্রাভেল পড়ছি কেউ? গালিভার্স ট্রাভেল, এটাও পড়ছি, এটাও কিন্তু কমন। আমরা কিন্তু এই এইজের মধ্যে অনেক মজার মজার সাহিত্যিক এরিয়া পড়বো, যেগুলো আমাদের ক্ষেত্রে কমন পড়ে যাবে। তাহলে গালিভার্স ট্রাভেলস কে লিখছে? জোনাথন
সুইফট লিখছে, ভেরি গুড মাহমুদা। তাহলে জোনাথন সুইফট বিখ্যাত কি, ওনাকে বলতো বিটারেস্ট স্যাটায়ারিস্ট অফ দ্য 18th সেঞ্চুরি। মানে স্যাটায়ার মানে কি, স্যাটায়ার মানে তো রঙ্গ, রঙ্গ রচনা। উনি মারাত্মক লেভেলের হচ্ছে ব্যঙ্গাত্মক লেখা লিখতেন, হ্যাঁ, স্যাটায়ারিস্ট। এবং উনার বিখ্যাত হচ্ছে কি গালিভার্স ট্রাভেলস বাই জোনাথন সুইফট। তো এইটার উনার হচ্ছে 4টা পার্ট আছে, 4টা পার্টে উনি গালিভার্স ট্রাভেল লিখছেন। প্রথম পার্ট হচ্ছে কি ভয়েস টু লিলিপুট, যেখানে দেখায় যে উনি লিলিপুটদের দেশে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিন্তু পলিটিক্যাল স্যাটার না শুধু, যে অনেকগুলো হচ্ছে জিনিসপত্র তুলে ধরছে, মানে বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতি তুলে ধরছিল। কোথাও পলিটিক্যাল তুলে ধরছে, কোথাও মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা ওইটা তুলে ধরছে। হ্যাঁ, তো এখানে দেখে যে হচ্ছে কি উনি লিলিপুট এখানে একটা দেশে পৌঁছায়, এবং লিলিপুটের রাজনীতি দিয়ে কিন্তু উনি ইংল্যান্ডে যে রাজনীতি ওইটা হচ্ছে তুলে ধরছিল। তাহলে এটা কিন্তু একটা পলিটিক্যাল স্যাটায়ার, এই পার্টে হচ্ছে উনি তুলে ধরছেন। এরপর হচ্ছে উনি সেকেন্ড ওনার যেটা পার্ট, এটা হচ্ছে এ ভয়েজ টু ব্রবডিংনাগ। এখানের মধ্যে যেটা দেখাইছে যে এরা আবার অনেক বড় বড় মানুষজন, দৈত্যাকৃতি মানুষজন। এখানে যেটা উনি দেখাইছে যে ওদের রাজা হচ্ছে একজন দার্শনিক, এখানে কোনো আইনসভা নাই, এবং এখানে হচ্ছে যারা গুণবান ব্যক্তি তারা আদর্শের ভিত্তিতে দেশ চালায়। হ্যাঁ, তো তারা দানব হলেও কিন্তু তাদের মধ্যে ওই বোধটা আছে। এটা হচ্ছে ভয়েজ টু দা ব্রবডিং নাগের একটা মেইন পয়েন্ট। থার্ড যেটা পার্ট, এটা হচ্ছে গিয়ে ল্যাপুটার দেশ এবং অন্যান্য স্থান। এখানের মধ্যে উনি যেটা দেখায় যে জ্ঞানের অপব্যবহার, হ্যাঁ, এবং অযৌক্তিক গবেষণার প্রতি এখানে তীক্ষ্ণভাবে ব্যঙ্গ করছে। মানে এমনটা যদি হয় যে আমি আমার নিজের জনগণের উন্নয়ন না করে বেশি পরিমাণে সায়েন্স ইনভলভ হয়ে যাচ্ছি, তখন কিন্তু এটা আমার আলটিমেটলি আসলে খুব একটা সুফল বয়ে আনে না। আমাকে করতে হবে কি যে আমার কোনটা নেসেসিটি আগে, এইটা আগে জাজ করতে হবে আমার। তো এটা নিয়ে হচ্ছে উনি এখানে এই থার্ড পার্টি তুলে ধরছিলেন। এবং তার যে লাস্ট পার্ট, সেটা হচ্ছে ভয়েস টু দ্য ল্যান্ড অফ দ্য হুইনহাম। এখানের মধ্যে উনি দেখাইছিল যে এই যে ইয়াহু এবং হুইনহাম, এরা হচ্ছে ঘোড়ারা হচ্ছে বুদ্ধিমান এখানে, এরা হচ্ছে হুইনহাম, এরা হচ্ছে ঘোড়া। আর ইয়াহুরা হচ্ছে বর্বর এবং নৈতিকতাহীন। হ্যাঁ, তো ইয়াহুরা হচ্ছে মানুষ এবং হুইনহামরা হচ্ছে ঘোড়া। এই মানুষদেরকে হচ্ছে ঘোড়ারা শ্রমিক হিসেবে কাজ করে। তাহলে এটা উনি বুঝাইছে যেটা যে সমাজের নৈতিকতার যে উৎকর্ষ, এটাকে হচ্ছে কি উনি এখানে ফ্যাসিলিটেট করছে এই লেখার মধ্যে, যে আমার কতটুক দরকার। তাহলে এটা খুবই ইন্টারেস্টিং। আমরা অনেকেই বই পড়ছি, মুভি দেখছি, এটা সম্বন্ধে আমরা সবাই জানি। তাহলে আমাদের গালিভার্স ট্রাভেলস রচনা করছে কে, রচনা করছে হচ্ছে আমাদের জোনাথন সুইফট। এখন এই গালিভার্স ট্রাভেলসে আমার হচ্ছে বাংলা যিনি করছে উনি হচ্ছে আমাদের বিখ্যাত আবুল মনসুর আহমদ। এটা বাংলায় অনুবাদ করছে গালিভারের সফরনামা নাম দিয়ে, আবুল মনসুর আহমেদ। এবং উনি একজন বিখ্যাত লেখক, উনার অনেক ধরনের হচ্ছে বই আছে। যেমন হচ্ছে ফুড কনফারেন্স, আমার দেখা রাজনীতির 50 বছর, আপনারা যখন বাংলা পড়বেন তখন এটা দেখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আমার দেখা রাজনীতির 50 বছর। তারপর হচ্ছে লাস্ট দুইটা লাইন, কোন যে দুইটা লাইন কখন যে তুমি মিস করছো, রেকর্ডটা একটু দেখে নিয়েন। এটা তেমন ইম্পর্টেন্ট লাইন মিস যায় নাই, ডোন্ট ওরি। একজন বলছে মিসানথ্রপিস্ট মানে কি। আচ্ছা, এটা মানে হচ্ছে কি আমরা ফিলান্থ্রপিস্ট কাদেরকে বলি, যারা মানুষদের কথা চিন্তা করে ভালোবাসে। ফিলান্থ্রপিস্টের উল্টা হচ্ছে গিয়ে আমাদের মিসানথ্রপিস্ট, যে হচ্ছে অন্যদের মানে ডিসলাইকিং গুলোকে হচ্ছে তুলে ধরে, সে হচ্ছে গিয়ে আনসোশাল। হ্যাঁ, এটা হচ্ছে মিসানথ্রপিস্ট, মানব বিদ্বেষী, হেটার অফ ম্যানকাইন্ড। ইয়েস, হ্যাঁ, তমুদ্দিনে ছিল, ভেরি গুড। আর ডেইলি স্টারের প্রতিষ্ঠাতার বাবা, আমাদের ডেইলি স্টারের ফাউন্ডার কে, সম্পাদক কে, দেখি এখন বলেন তো, দেখি জানেন কিনা। ডেইলি স্টারের সম্পাদক কে, মাহফুজ আনাম আছে না, মাহফুজ আনামের বাবা হচ্ছে গিয়ে আবুল মনসুর আহমেদ। এবং মাহফুজ আনামের মেয়েও কিন্তু বিখ্যাত রাইটার। ইয়েস, তাহমিমা আনাম। আমরা তাকে পড়বো মডার্ন পোস্ট মডার্ন ওই পিরিয়ডের মধ্যে। তারা তিনটা জেনারেশনেই হচ্ছে গিয়ে খুবই শার্প। এবার আমরা আসব মক হিরোইক পয়েটের কাছে, যিনি আরো বাস দিয়ে লিখতেন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। উনি মক হিরোইক পয়েট নামে খ্যাতিমান ছিলেন। তো পরীক্ষায় আসতে পারে যে আমার
হু ওয়াজ দ্য মক হিরোইক পয়েট? উনি হচ্ছে আলেকজান্ডার পোপ। তো উনার যে রাইটিং স্টাইল এটাকে বলা হতো হিরোইক কুপলেট। পরীক্ষায় আসতে পারে যে হু ইউজড হিরোইক কুপলেট ইন হিজ পোয়েম? এটা হচ্ছে আলেকজান্ডার পোপ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শেক্সপিয়ারের যে রাইটিং স্টাইল এটাকে আমি কি বলতে পারি? শেক্সপিয়ারের যে রাইটিং স্টাইল এটার কি নাম ছিল একটা স্পেশাল, হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। ভেরি গুড। তাহলে আলেকজান্ডার পোপের রেইপ অফ দ্য লক। এখন এই লকটা নিয়ে হচ্ছে খুব একটা মজার কাহিনী আছে। এক রাজ্যে ছিল এক রূপসী নায়িকা, রূপসী কন্যা, তার নাম হচ্ছে বেলিন্ডা। বেলিন্ডা সুন্দর ছিল বটে, এবং তার যে রূপকে আরো সুন্দর করছে যে তার চুলের দুটো মোহনীয় বেনি। এখন তার বেনি এতই সুন্দর ছিল, সে নিজের রূপে নিজে মুগ্ধ হয়ে যাইত, এবং অন্যদেরকে সে টোটালি পাত্তা দিত না। হ্যাঁ। এখন এদিকে তার প্রেমে পড়ছে সাধারণ যুবক ব্যারন। ব্যারন প্রচুর পরিমাণে লাইন মারে, টাঙ্কি মারে, কিন্তু কোনো লাভ হয় না। বেলিন্দা তাকে পাত্তা দেয় না। বেলিন্দা সারাদিন তার চুল নিয়ে আছে। এখন যখন তার প্রেমে সাড়া পাচ্ছে না ব্যারন, ব্যারন কি করলো, সে হচ্ছে গিয়ে তার একটা বেনি কেটে নিল একদিন। রাত্রেবেলা ঘুমাচ্ছিল বেলিন্দা, সে দেয়াল টপকায় তার রুমে ঢুকে তার বেনিটা কেটে নিল। এখন তো খুবই গ্যাঞ্জাম। হ্যাঁ। এবং বেলিন্দা কিন্তু তার বেনি রক্ষার জন্য তার দেহরক্ষীও নিযুক্ত করছে, এরিয়েলকে, এবং কিছু পরীদেরও রিক্রুট করছে। এখন এইটা নিয়ে হচ্ছে গিয়ে কেন্দ্র করে দুইটা পরিবারের মধ্যে ব্যাপক গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, ব্যারন আর হচ্ছে বেলিন্দার ফ্যামিলির মধ্যে। এখন চুল তো কেটে বলছে, কিছু করার নাই। এদিকে তো বেলিন্দার মন খুবই খারাপ। এদিকে ক্ল্যারিসার একটা ক্যারেক্টার, সে হচ্ছে বেলিন্দাকে বলে যে তুমি টেনশন করিও না, তুমি রাগ সংবরণ করো। হ্যাঁ, তোমার যে বেনিটা এটা স্বর্গে স্থান পাইছে অলরেডি। হ্যাঁ, চিরকাল সেটা আকাশে জল জল করবে। হ্যাঁ, আর কবিরা তা নিয়ে রচনা করবে অমর সব কাব্যগাথা। আর এই অমর সব কাব্যগাথা পড়বে পিটোয়ের স্টুডেন্টরা। তাহলে এটা নিয়েই জাস্ট কাহিনী, রেপ অফ দ্য লক। এটা একটা মক এপিক। হ্যাঁ। আফরিন, ইন্টারভেল, কানে হেডফোন দিয়ে। আচ্ছা, হেডফোন, ব্লুটুথ হেডফোন শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, কঠিন লেভেলে কিন্তু পাম দিছে। হ্যাঁ, পাম দিয়ে তারে মোটামুটি একটা বুঝ দিছে, বুঝ দিয়ে কান থামাইছে আর কি। হ্যাঁ, কাউকে মক করা মানে কি, কারোর সাথে হচ্ছে মজা করা, ব্যঙ্গ করা। হ্যাঁ। তাহলে কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে ব্যারন, সে হচ্ছে হিরো, বেলিন্দা হচ্ছে হিরোইন, এছাড়া এরিয়েল, ক্যারিল, এগুলো ছিল বিভিন্ন ক্যারেক্টার এখানকার। তো আলেকজান্ডার পোপ কিন্তু কিছু ইম্পর্টেন্ট লাইন বলে গেছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এপিকের মধ্যে হচ্ছে মহাকাব্য, এখানে যেটা দেখা হয় যে কোনো হিরোকে বেস করে একটা এপিক রচনা করা হয়, এবং হচ্ছে তাকে গ্লোরিফাই করে হচ্ছে পুরো কাহিনীটা হয়। মক এপিকের মধ্যে হচ্ছে এটা কোনো কিছুকে ব্যঙ্গ করে তোলা হয় লেখাটা। হ্যাঁ। তাহলে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমরা কিন্তু এটা এখন খুবই দেখি। আমরা ফেসবুকের মধ্যে অনেক ইতিহাস বেত্তাদের দেখি, যারা ফেসবুকের নিউজ ফিডের দুই তিনটা লাইন পড়ে বিভিন্ন জনের জাস্ট 2-3 মিনিটের রিলস এর কথা দেখে তারা ইতিহাস বেত্তা হয়ে মানুষের সাথে কিন্তু তর্ক জুড়ে দেয়। হ্যাঁ। তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে এই কথা যে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তাহলে অল্প বিদ্যায় লাফানো যাবে না। হ্যাঁ, জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তারপরে লাফাইতে হবে। তাহলে উনি যে শুধুমাত্র এ কথা বলছে তা না, উনি একদিন প্রেম করতে গেছে আলেকজান্ডার পোপ। এখন হচ্ছে উনি গার্লফ্রেন্ডকে অনেকক্ষণ অপেক্ষা করছে, আবার গার্লফ্রেন্ড হচ্ছে তার ফোন বিজিও পাইছে। হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে বিজি পাওয়াতে গার্লফ্রেন্ড তো এদিকে হচ্ছে কান্নাকাটি, সে আর তার ফোন ধরে না আলেকজান্ডার পোপের। পরে সে হচ্ছে গিয়ে মেসেজ করছে। কি মেসেজ করছে? টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। হ্যাঁ, যে আমি তো ভুল করছি, আমি তো নাদান বান্দা, তুমি তো স্বর্গের অপ্সরী, তুমি স্বর্গের পরী, তুমি যদি আমাকে মাফ করে দাও,
এটা তো ডিভাইন। হ্যাঁ, তাহলে টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। এটা বলছে হচ্ছে আলেকজান্ডার পোপ। এটা কিন্তু হচ্ছে সে বলে নাই, মানে আমি বুঝাইলাম আর কি আপনাদের। হ্যাঁ, তাহলে টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন হচ্ছে আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত লাইন। এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে হচ্ছে উনি কি বলছে? ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হ্যাঁ, আমরা বলি না যে আমার ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এটাও কিন্তু ওনার লাইন। লিটারেচার মানে হচ্ছে প্রেম। হ্যাঁ, পাপ জাগতিক, ক্ষমা স্বর্গীয়, পারফেক্ট জয়ী। হ্যাঁ, ক্ষমা স্বর্গীয়। তাহলে এখানে ফারুইকে দরকার ছিল। তাহলে হচ্ছে তার এই তিনটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু অ্যারোড ইজ হিউম্যান, ফরগিভ ইজ ডিভাইন, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। যারা আজকে ক্লাস কতক্ষণ হবে জিজ্ঞেস করছো, তোমরা জিজ্ঞেস করো হচ্ছে আমাদের গতকালের ক্লাসের কথা, তাহলে বুঝতে পারবে কতক্ষণ হতে পারে। গতকালের চেয়ে কম হবে, টেনশন নট। তাহলে এটা নিয়ে হচ্ছে গিয়ে কিছু কনফিউশন অ্যারেজ করে পোপ নাম দিয়ে, যে এখানে এই যে রেপ অফ দ্য লক, এই রেপ নিয়ে হচ্ছে কিছু কাহিনী আছে। কনফিউশন গুলো একসাথে দিয়ে দিলাম। এটা হচ্ছে আলেকজান্ডার পোপ রচনা করছে হচ্ছে রেপ অফ দ্য লক। এটা একটা মক এপিক। হেনরি ফিল্ডিং এর আমরা একটা রচনা দেখব, এটা হচ্ছে রেপ আপন রেপ। শেক্সপিয়ারের হচ্ছে রেপ অফ লুক্রিস, এটা হচ্ছে বিখ্যাত পোয়েম। আর বাংলাদেশের ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধের রেপ অফ বাংলাদেশ লিখছে অ্যান্থনি মাসকেরেনাস। তাহলে এটা জাস্ট এক সময় হচ্ছে গিয়ে আমরা আহ, মানে যাতে কনফিউজ না হয় একসাথে দেওয়া, পরবর্তী যখন এগুলো পড়বেন তখন আরেকটু রিলেট হবে এটা। এবার আমরা দেখবো আরেক বান্দা, যার নাম হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসনকে আমরা দেখব। তো স্যামুয়েল রিচার্ডসনের দুইটা বিখ্যাত লাইন, বিখ্যাত রচনা আছে। একটা হচ্ছে পামেলা, একটা হচ্ছে গিয়ে ক্ল্যারিসা। হ্যাঁ, তো পামেলার হচ্ছে পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড, দুইটা শেষ হয়ে যাবে আর 10 মিনিটস, হাইস্ট হাইস্ট 10 মিনিটস, সো ডোন্ট ওরি। তো এই পামেলাকে বলা হয় হচ্ছে দ্য ফার্স্ট মডার্ন নভেল অফ দ্য ইংলিশ লিটারেচার। ফার্স্ট মডার্ন নভেল অফ দ্য ইংলিশ লিটারেচার। রাইটার্সদের হেয়ার এমন কেন? তাদের চুল কোঁকড়ানো তখন হয়তো স্টাইল ছিল এটা, না হলে বাংলা আমরা যে কদুর তেল, তিব্বত মার্কা কদুর তেল মনে হয় তখন আবিষ্কার হয় নাই। হ্যাঁ, তো এই কারণে চুল আউলা ঝাউলা। তো এই পামেলা অথবা ভার্চু রিওয়ার্ডের মধ্যে এটার কাহিনী হচ্ছে গিয়ে যে পামেলা একটা পুত চরিত্র, নারীর কাহিনী। তবে সে হচ্ছে বাড়ির যে কিন্তু সৎ চরিত্রা। এখন এই বাড়ির হচ্ছে গিয়ে যে গৃহকর্ত্রী, তার ছেলে হচ্ছে আবার কঠিন লেভেলের ক্যারেক্টারলেস। সে হচ্ছে গিয়ে কি করছে যে তার তার সাথে হচ্ছে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করছে, কিন্তু সে তাকে বাধা দিছে। হ্যাঁ, এখন পামেলার এ সৎ চরিত্র দেখে ওই বাড়ির যে মালকিন, সে খুব খুশি হয়েছে। খুশি হয়ে হচ্ছে গিয়ে তার পোলার লগে তার বিয়ে দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে পরে পামেলা এটাতে তার প্রস্তাবটা আনন্দের সঙ্গে মেনে নেয়। এটা নিয়ে কাহিনী হচ্ছে পামেলা। বাট আমি এটা বুঝলাম না যে মায়াটা সৎ চরিত্রা, এখন তার লগে তার লুজ পোলার বিয়া দিয়া কি উদ্ধারটা হইলো? উল্টা তার সঙ্গে মানে জাজমেন্টটা তো ঠিক হইলো না। হ্যাঁ, যাই হোক, এটা যেহেতু কবি বলেছেন, ইংলিশে লিখেছেন, তাহলে হয়তো এটা ঠিক। তাহলে এটা হচ্ছে পামেলা অ্যান্ড দ্য ভার্চু রিওয়ার্ডের সংক্ষিপ্ত কাহিনী। এছাড়া উনি লিখছে আরেকটা যে ক্ল্যারিসা, এইটা হচ্ছে স্যামুয়েল রিচার্ডসনের আরেকটা রচনা। এখানে হচ্ছে গিয়ে যেটা যে ক্ল্যারিসা হচ্ছে বনেদি ঘরের একটা মেয়ে, উনি হচ্ছে সচ্চরিত্রা। এখন সে হচ্ছে গিয়ে তার পছন্দ মতো পাত্রকে বিয়ে করতে চায়, তার সাথে রিলেশন আছে, কিন্তু তার বাড়ি তাকে প্রেশারাইজ করতেছে অন্যজনকে বিয়ে করার জন্য। এখন ক্ল্যারিসা করছে হচ্ছে কি যে তার প্রিয় পাত্র লাভলেসের কাছে সে পালাই গেছে। হ্যাঁ, লাভলেসকে ফোন দিছে, বলল যে আমি তোমার কাছে চলে আসতেছি, আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন লাভলেস আর এক লেভেলের হারামজাদা, সে হচ্ছে গিয়ে তারে ঘরে ডাইকা সে উল্টা আকাম করার চেষ্টা করছে।
কিন্তু ক্ল্যারিসা বলছে না, বিয়ের আগে এসব হবে না। হ্যাঁ, কিন্তু যখন সে জোর জবরদস্তি করতে চাইছে, তখন সে আত্মসমর্পণ না করে আত্মহত্যা করে নিজের সৎ চরিত্রের মহিমা অক্ষুণ্ণ রাখছে। তাহলে এটা নিয়ে কাহিনী হচ্ছে গিয়ে ক্ল্যারিসা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, নামই লাভলেস। হ্যাঁ, না ফোন ছিল না, বললাম আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দুইটা মনে রাখবো, একটা হচ্ছে পামেলা অর দ্য ভার্চুরি অর্ডার, আর হচ্ছে ক্ল্যারিসা। আমাদের লিখছে হচ্ছে আমাদের স্যামুয়েল রিচার্ডসন। হ্যাঁ, ছি 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 রে ননি ছি, ছি ছি, ছি ছে ছি রে ননি ছি রে ছি রে ছি। তাহলে এবার আসি হচ্ছে আমরা এজ অফ সেন্সিবিলিটি। এবার ছিচি রে ননি নিয়ে একটা মজার কাহিনী আছে। আমি তো হচ্ছে এখন ব্র্যাকে মাস্টার্স অফ পাবলিক হেলথ করছি। আমাদের এটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, আমাদের সাথে ফরেন স্টুডেন্টরাও পড়ে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এখানে কন্টিনিউ বিভিন্ন টপিকের উপর আসলে প্রেজেন্টেশন চলে। সো আমাদের একটা কোর্স ওয়ার্ক ছিল, যেটা আমরা কাজ করছি মূলত অ্যানথ্রোপোলজিক্যাল একটা কোর্সের। তো এখানে আমরা কেস স্টাডি করছিলাম, স্টাডির প্রেজেন্টেশন ছিল। সো প্রেজেন্টেশনের মধ্যে আমাদের একটা রোল প্লে করছিলাম। আমরা আমরা কিভাবে হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল এর মধ্যে তো অডিয়েন্সের কাছে রিচ করতে হয়, কিভাবে আমরা রিচ করব আমরা প্ল্যান করছিলাম যে আমাদের মেসেজটা আমরা একটা প্লের মাধ্যমে দেখাবো। সো প্লেটা হচ্ছে আমি ডিরেক্ট করছি। তো ওই প্লের মধ্যে আমাদের পার্টিসিপেন্ট ছিল আমার ফ্রেন্ড হচ্ছে নাই, ও মিয়ানমারের। তো ওকে হচ্ছে গিয়ে আমি এই গানটা শিখাইছি যে তুমি ছি ছি রে ননি ছি 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 এটা করবা ওকে। ও পুরো রাত মোটামুটি এটা শুনছে গানটা। হ্যাঁ, তো ফাইনাল প্লের সময় ও খালি বলছে যে চি 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 এটাই করতে আছে, আর ননিটা আর তার মুখ দিয়ে বের হয় না। হ্যাঁ, তো এই চিচিরে ননি এটা গাইতে গিয়ে তার কথাটা আমার এটা মনে পড়লো। হ্যাঁ, যে বেচারাটা পুরো রাত হচ্ছে গিয়ে সে প্র্যাকটিস করছে কিন্তু খুবই ভালো, বাট তার এটা লাভ হয় না, সে খালি চি চি চি। তবে এটা হচ্ছে কি আরো মজা হয়েছে তার কণ্ঠে, এটা এটা আরো অডিয়েন্স আরো রিলেট করতে পারছে ব্যাপারটা। তাহলে এবার আমরা আসবো হচ্ছে এইজ অফ সেন্সিবিলিটিতে, যেটা 1745 থেকে 1785 বা কোথাও কোথাও হচ্ছে 1798। তাজিনুর না, আমি হচ্ছে আমি পড়ছি হেলথ ইকোনমিক্স, আমার পড়া হয়েছে ইকোনমিক্স, আমার ইন্টারেস্ট আছে, বাট আমি হচ্ছে ডক্টর বাই প্রফেশন, পাবলিক হেলথ প্রফেশনাল। আচ্ছা, এইজ অফ সেন্সিবিলিটি এটাকে এইজ অফ জনসনও বলা হয়। হ্যাঁ, এবং এখানে আমরা হচ্ছে ফরাসি বিপ্লব দেখতে পাই, ফ্রেঞ্চ রেভলিউশন 1789। আপনারা তো ইয়ে ক্লাস করছেন না, ইন্টারন্যাশনাল ক্লাস কি হয়েছে? ইন্টারন্যাশনাল ক্লাস হয়ে গেছে না? হয় নাই এখনো? আচ্ছা, ওকে, তাহলে সামনে এটা থেকে আমি প্রশ্ন ধরবো, এখন না ধরলাম। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে, হ্যাঁ শুধু বাংলাদেশটাই আছে। ওকে, তো এটা হচ্ছে এইজ অফ সেন্সিবিলিটি। তো এইজ অফ সেন্সিবিলিটি হচ্ছে একজন বড় রাইটার হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং। তো হেনরি ফিল্ডিং এর একটা বিখ্যাত রচনা হচ্ছে টম জোন্স। ও হেনরি ফিল্ডিং এর হচ্ছে উনাকে ফাদার অফ দ্য ইংলিশ নভেল বলা হইতো, এবং উনার ছদ্মনাম ছিল ফেক আইডি। ফেক আইডি ছিল হচ্ছে তার ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। এটা হচ্ছে তার ছদ্মনাম। ছদ্মনাম। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল একটা প্রশ্ন করতে চাইছিলাম, যাক সমস্যা নাই, এটা পরে দেখা যাবে। তো তার বিখ্যাত একটা রচনা হচ্ছে টম জোন্স। তো এই টম জোন্সের কাহিনী হচ্ছে গিয়ে যে টম পিতৃ পরিচয়হীন, এবং তার পিতামাতার পরিচয় অজ্ঞাত, ফলে সমাজের চোখে সে ঘৃণিত, অবহেলিত। কিন্তু তার হৃদয় বিশাল। সে বলে যে আমার হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠে আমি 4জনকে তো ঠাঁই দিতে পারবোই, এছাড়া আমার ফুসফুসের যত ছোট 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 অংশ আছে সব জায়গায় আমি একজন একজনকে রাখতে পারবো। তার হৃদয় খুবই বিশাল। এদিকে সোফিয়া আবার তার প্রেমে মত্ত, কারণ টমের হৃদয় বিশাল। হ্যাঁ, এখন সোফিয়া জানতো যে টমের ক্যারেক্টার একটু লুজ। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে মলির সঙ্গে টমের অবৈধ প্রণয়নের কাহিনী তার জানা ছিল। হ্যাঁ, তো তা সত্ত্বেও সে বলে যে না, আমি টমকেই বিয়ে করব। সে বাবা মার কথা শুনে না, এবং টমকে সে স্বামী হিসেবে চায়। এবং সে বলে যে আমি আমার টমকে যদি আমি বিয়ে করতে না পারি, তাহলে সেখানে ভালোবাসা নিয়ে সে মৃত্যুকে বরণ করতে চায়। আই ইন্টেন্ডেড টু হ্যাভ ক্যারিড উইথ দ্যাম উইথ মি টু মাই গ্রেভ। এটা নিয়ে কাহিনী হচ্ছে টম জোন্স।
তাহলে এখানে এই যে নারী, যে টমবয়, হ্যাঁ এখান থেকে টমবয় আসছে, নারীর যে ব্যাপার, আমরা গতদিন হচ্ছে নারীর নিয়ে একটা কথা দেখছিলাম যে ফ্রেলটি, থাই নেম ইজ উইমেন। তাহলে এটা কোথাকার ডায়লগ জানিছিল, বলে ফেলেন তো। হ্যাঁ, রিসাদ, এটা পারফেক্ট। মানে এখানে সোফিয়া বলছে যে ও তো টমবয়, আমি ওকে ভালোবাসা দিয়ে ভালো করে ফেলবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কোথাকার ছিল, এটা আমাদের হেমলেটের ছিল। হুম, আমি কঠিন লেভেলের ভালোবেসে ভালোবাসা দেব। স্যামুয়েল জনসন, উনাকে বলা হয় ফাদার অফ দ্য ইংলিশ ডিকশনারি। তাহলে এই যে হচ্ছে ভদ্রলোক, দেখেন সে বইটাকে কিভাবে পড়তেছে। সে অনেক বই পড়তো, কিন্তু দেখতো যে না, এগুলোর ওয়ার্ডের মিনিং খুঁজতে তো খুবই প্যারা হয়ে যায়। পরে উনি চিন্তা করলো যে না, আমি যদি একসাথে সবগুলো ওয়ার্ডের মিনিংকে কম্পাইল করি তাহলে হয়তো জনগণের উপকার হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য ইংলিশ ডিকশনারি। হ্যাঁ, এর জন্য হচ্ছে ভোকাবুলারি পড়া লাগে, হ্যাঁ চোখে পাওয়ার আসছে। তাহলে স্যামুয়েল জনসন হচ্ছে কম্পাইল্ড ইংলিশ ডিকশনারি ইন 1755। তাহলে পরীক্ষায় আসবে যে প্রথম কি ইংলিশ ডিকশনারি কম্পাইল করছে, এটা হচ্ছে স্যামুয়েল জনসন। এটারও দরকার না। এবার আমরা আসব একজন চমৎকার একজন পোয়েটের কাছে, ওনার নাম হচ্ছে থমাস গ্রে। এবং থমাস গ্রের যেটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে গিয়ে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড। খুবই সুন্দর একটা কবিতা। এখানে এটার মূল কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে এটা কবি একটা কবরের কাহিনী তুলে ধরছে এখানে। মানে কবি দেখাইছে যে একটা গ্রাম, সেখানকার মানুষজন সহজ সরল গ্রামীণ কৃষক, তাদের জীবন বৃত্তান্ত কবি এখানে তুলে ধরছেন। কবি একদিন দুপুরবেলা চিন্তা করতেছেন যে এই গ্রামে তো অনেকজন মানুষ ছিল, তারা সকলেই ছিল গ্রামীণ কৃষক, তাদের হচ্ছে গিয়ে কঠোর পরিশ্রম তারা করত। হ্যাঁ, কিন্তু তারা সকলে আজই কবরে শায়িত। তারা কখনো কোনো গ্যাঞ্জামে জড়ায় নাই, তারা কখনো জটিলতায় জড়ায় নাই। হ্যাঁ, তারা গরিব বলে হয়তো তাদের কাছে ওভাবে সুযোগ ছিল না, কিন্তু তাদের মধ্যে কেউ বা হয়তো মিল্টন হইতে পারতো, কেউ বড় বিজ্ঞানী হইতে পারতো, কেউ বড় ডাক্তার হইতে পারতো, কেউ ইঞ্জিনিয়ার হইতে পারতো, অনেক সম্ভাবনা ছিল। কিন্তু তারা একটা সহজ সরল জীবন যাপন করছে, এবং দিন শেষে এই কবরের মধ্যে সবাই শায়িত আছে। তাহলে এটা নিয়ে উনি লিখছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার। এবং এখানের একটা বিখ্যাত লাইন আছে, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাস আনসিন অ্যান্ড ওয়াস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট এয়ার। এটার বাংলা করলে, পথের ধারে নাম না জানা শত ফুল যে জোটে, ফুলদানিতে তাদের কয়জনের স্থান জোটে। হ্যাঁ, তাহলে পথের ধারে নাম না জানা শত ফুল যে ফোটে, ফুলদানিতে তাদের কয়জনের স্থান জোটে। তাহলে আমরা হচ্ছে গিয়ে ধরেন এই যে একটা ফুল এত সুন্দর, এমন হতে পারে যে তার জীবনটা ওই মরুভূমিতেই শেষ, কোনো মানুষই হয়তো দেখে নাই তাকে, ওখানেই তার জন্ম, ওখানেই তার শেষ। তাহলে কবি বুঝাইছে যে আমরা আসলে সমাজের মধ্যেও হচ্ছে এমন অনেকে আছে যারা হয়তো একটু বেটার সুযোগ পাইলে ফ্লারিশ করতে পারতো নিজেদের, বাট তারা ওই সুযোগটা পায় না। তাদের যে সুইটনেসটা তারা ছড়াই দিতে পারে না। আমরা কিন্তু আমাদের আশপাশে এই ধরনের অনেক মানুষদের দেখি। অ্যাজ এ হিউম্যান বিইং, আমরা এই লিটারেচারে সবাই ডিপ থটটা মজা নিচ্ছি। আমাদের উচিত এরকম, আমরা যদি কখনো সুযোগ পাই কারো পাশে দাঁড়ানোর, কাউকে একটু সহানুভূতি দিয়ে, একটু সহমর্মিতা দিয়ে তার পথ চলাটা যদি আমরা একটু ইজি করতে পারি, অ্যাটলিস্ট তাকে যদি আমি কটু কথা না বলে তাকে একটু বাহবা দিই, তার জন্য এটা অনেক বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, এই লাইন থেকে আমরা এই জিনিসটা যাতে সবাই শিক্ষা নিই। হ্যাঁ, আমরা আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ, এই লাইনটা তো সবাই জানি না। এটা কার লাইন, কোন সেই মহামানব যে লাইনটা বলছে? মহামানবের নাম কি মনে আছে? ইয়েস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তাহলে আমাদের ইউএস এর মহামান্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এটা কোভিড টাইমের একটা ছবি। এখানে সে হচ্ছে
পিছনে ফি কম নিলে জীবনযাত্রা সহজ হইতো। আমরা তো এই যে আমরা কি পরিমাণ সার্ভিস দিচ্ছি, কোথাও কি এভাবে পড়াই? এই যে 2-3 ঘন্টা জোর করে করে কোথায় পড়াই বলেন? আপনারা নিজেরাই বলবেন যে ভাই না, সার্ভিস তুলনায় হচ্ছে অর্থিট। তাহলে আমাদের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি বলছে? আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। তাইলে সকালে ঘুম থেকে উঠতে হলে কি করতে হবে? ও মানুষের পায়ে দাঁড়ানোর, এই যে মানুষের পায়ে দাঁড়াচ্ছি না, ভালো করে পড়াচ্ছি, এটা কি দাঁড়ানো নয়? না, ফ্রাঙ্কলিন বেঁচে নাই। এই যে তানভীর রেজওয়ান পারফেক্ট কথা বলছে। ঘুম থেকে উঠতে হলে কি করতে হবে? 6 AM ক্লাবে জয়েন করতে হবে। আমাদের হচ্ছে একটু অ্যাড হয়ে গেল আর কি এটা। হ্যাঁ, উনি কিন্তু শুধু এটা বলে নাই, হ্যাঁ, উনি কি বলছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাহ, আরজু 4:45 ভেরি গুড। আবার টাকা, হ্যাঁ, এই টাইমে কিন্তু লাভ বেশি তো। সকাল 6টা থেকে 8টা বলাবেন যে পরোটা দেয় তারা। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু ওনার লাইন। হ্যাঁ, এখন এতটুকু পর্যন্ত বোঝা গেছে, ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু পর্যন্ত? তাহলে আমরা একটা কুইক রিক্যাপ করি। হ্যাঁ, তাইলে হচ্ছে আমরা এখানে দেখছিলাম আমাদের যে পিউরিটান সোসাইটি, এদেরকে হচ্ছে স্যামুয়েল বাটলার বাটায় আঘাত করছে, পাছাই। একটা কবিতা লিখে, কবিতাটার নাম কি ছিল? স্যামুয়েল বাটলারের যে কবিতা, এটা ছিল হুডিব্রাস। ভেরি গুড, হচ্ছে হুডিব্রাস, স্যাটিরিক্যাল পোয়েম বাই স্যামুয়েল বাটলার। এরপর আমরা দেখছিলাম হচ্ছে আমাদের জন বানিয়ান আসছে বাইবেল নিয়ে মানুষকে ভালো করার জন্য। তো উনার নোভেলটার নাম কি ছিল জন বানিয়ানের? দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। যেখানে উনি কি বলছে যে আমার ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দ্যান ওয়ার্ডস উইদাউট এ হার্ট। আমরা ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম কাকে বলছি? ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম জন ড্রাইডেনকে বলছি। এবং জন ড্রাইডেনের বিখ্যাত ড্রামার নাম কি, যেখানে অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেম দেখানো হয়েছে? অল ফর লাভ। হ্যাঁ, তাহলে প্রেমের জন্য সবকিছু বিলিয়ে দেব আমি। তারপর হচ্ছে আমরা ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ কোনটাকে বলছি? প্রথম রিয়েলিস্টিক ফিকশন রবিনসন ক্রুসোকে বলছি, ড্যানিয়েল ডেফোর। তাহলে এখানে রবিনসন ক্রুসো ছাড়া আরেকটা ক্যারেক্টার কি ছিল? ক্যারেক্টার ছিল হচ্ছে ফ্রাইডে। গুড। আমরা দেখছি গালিভার্স ট্রাভেল, আমাদের জোনাথন সুইফটের। আমরা মক হিরোইক পয়েট দেখছি আলেকজান্ডার পোপকে। তাহলে এই যে মক হিরোইক এপিক, যেটাকে আমরা বলছি রেপ অফ দ্য লক, হ্যাঁ ফ্রাইডে হচ্ছে নাম। এই রেপ অফ দ্য লকের হিরোর নাম কি ছিল? হিরোর নাম যে বেনি কেটে ফেলছিল? ব্যারন। আর নায়িকার নাম কি ছিল যার বেনি কাটা হয়েছিল? বেলিন্ডা। ভেরি গুড। টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। হ্যাঁ, ক্ষমা স্বর্গীয়, ভুল জাগতিক। বলছে কে? পোপ বলছে। এবং উনি কি বলছে যে ফুলস রাশিন ওয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রেড। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। পামেলা আর হচ্ছে ক্ল্যারিসা, এগুলো লিখছে কে? পামেলা আর ক্ল্যারিসা। হেনরি না, রিচার্ডসন, স্যামুয়েল রিচার্ডসন। তাহলে আমাদের হেনরি ফিল্ডিং এর কথা বলছে। হেনরি ফিল্ডিং কোনটা লিখছে? সে উল্টা পাল্টা লিখছে। আমরা ছোটবেলায় হচ্ছে গিয়ে বলতাম না যে, আমরা চিরাঙের দিকে বলতাম যে অমুক ফিল্ডিং মারতেছে মার্ডার লগে। হ্যাঁ, তাহলে ফিল্ডিং, তাহলে এটা হচ্ছে টম জনসের কথা বলছে, এখানে টম জনস লিখছে। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, এটা লিখছে কে? থমাস গ্রে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কে বলছে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলছে। তাহলে যারা অধৈর্য হয়ে যাচ্ছিলে, থ্যাংক ইউ।